পড়ে, ঠিক আছে। এই নদী পড়ানোর আগে একটু নদ নদী সম্পর্কে বলে নিই, তারপরে ভারতের নদীটা পড়াবো, ঠিক আছে। এটাই সুবিধা হবে। আচ্ছা, প্রথমে বলো তো, এটা জানো মোটামুটি থেকে, তবু আমি একবার জেনে নিই, অনেকদিন পড়ানো তো ভুলে যাবে স্বাভাবিক। আচ্ছা বলো তো, নদী কাকে বলে জানো? তাহলে নদী হচ্ছে কি? নদী হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো জলধারা, ঠিক আছে। তাহলে ভূমি স্বাভাবিক ঢাল বেয়ে মাধ্যাকর্ষণের টানে যখন উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়, হয়ে কোনো হ্রদ বা কোনো নদী, কোনো বড় নদী বা কোনো সমুদ্রে গিয়ে মিলিত হয়, তখন তাকে বলা হয় নদী। তাহলে নদীটা হচ্ছে স্বাভাবিকভাবে সৃষ্টি, স্বাভাবিকভাবে সৃষ্টি কোনো প্রাকৃতিকভাবে সৃষ্টি কোনো জলধারা। সেইভাবে নদী সৃষ্টি হচ্ছে। নদী কি কি ভাবে সৃষ্টি হয়? একটা বরফ গলা জলে সৃষ্টি হয়, আর বৃষ্টির জলে সৃষ্টি হয়। এই যে বরফ গলা জলে সৃষ্টি যে নদীগুলো, সেগুলো থেকে কি হয় বলতো? সেগুলো হচ্ছে সারা বছর এখানে বরফ জমে আছে, বরফ গলে গলে সারা বছর এই নদীগুলোতে জল থাকে, ঠিক আছে। অল্প জল হলেও সারা বছরই জলের প্রবাহ থাকে। আর বৃষ্টির জলে যে নদীগুলো, সেগুলোতে তাহলে ওই সারা বছর জল থাকে না, গরমকালে সেগুলো কি হয়? শুকিয়ে যায়, ঠিক আছে। কিন্তু এবারে দেখতে হবে আর একটা নদীতে সারা বছর জল থাকে। কোন নদীগুলো বলতো? যেগুলো হচ্ছে সমুদ্রের কাছাকাছি নদীগুলো, যেগুলোতে হচ্ছে জোয়ার ভাটা থাকে, বুঝলে? ওই যে আমাদের এই সমুদ্রের জলে হচ্ছে যে নদীগুলো সৃষ্টি হয়, ওই জল ভাটা পায় না। এটা আমি বলবো তোমাকে গঙ্গা বোঝানোর সময়, গঙ্গা পড়ার সময় এই জিনিসটা নিয়ে প্রচুর লোকের অনেকেরই ধারণা নেই, আমি বলবো। আচ্ছা, কি বলছিলাম যেন? সুন্দরবনের নদীগুলো, ওই যে সুন্দরবনের নদীগুলোতে সারা বছর জল থাকে কেন না? ওখানে ওই যে তাহলে সমুদ্রের জল থাকে, তাহলে সমুদ্রের জোয়ার ভাটা ওখানে, তাহলে প্রবেশ করে জোয়ারটা ঢোকে, আবার ভাটার সময় জোয়ারটা বেরিয়ে যায়। তাহলে ওই সমুদ্রের জোয়ার ভাটা খেলে বলে ওই আমাদের সুন্দরবনে যে নদীগুলোতে, সেগুলোতেও সারা বছর জল থাকে। ভাটার সময় দেখবে প্রায় শুকিয়ে গেছে, হ্যাঁ, জলের সময় আবার জল পড়ে গেছে, তাই তো। এই হচ্ছে নদীর উৎস, যেখান থেকে নদী উৎপত্তি লাভ করে সেখানে নদীর উৎস, আর যেখানে গিয়ে নদী মিলিত হয় সেটাকে বলা হয় কি? তার মোহনা প্রবর্তন স্থল, ঠিক আছে। এবারে এই নদী এই যে প্রবাহিত হয়েছে, এবারে নদীকে তাহলে ভাগ করেছে, ধরো এই যে একটা নদী, এই যে একটা নদী, এই দুটো নদীকে ভাগ করেছে যে উঁচু ভূমিটা, এই যে ভূমিটা নদীটাকে ভাগ করেছে, এই পর্বতটা, এই নদীটা যদি এটা না থাকতো, এই দুটো নদী তো এইভাবে মিশে যেত। তাহলে এই দুটো জলধারাকে ভাগ করেছে যে উঁচু ভূমিটা, তাকে বলা হয় কি বলতো? তাকে বলা হয় জলবিহারিকা। মানে দুটো আমাদের দুটো পুকুরের মাঝখানে ধরো একটা পাড় আছে, হ্যাঁ, ওই দুটো পুকুর ভাগ করেছে কে? ওই পাড়টা ভাগ করেছে, তাহলে পাড়টাকে বলা হচ্ছে, আমি ছোট করে বলে দিলাম, বলো এই দুটো তাহলে নদী জলপ্রবাহকে ভাগ করে যে ভূমিটা, তাকে বলা হয় জলবিহারিকা। এই হচ্ছে মোটামুটি নদী সম্পর্কে বলে দিলাম। এবারে এই আমাদের এবারে যেটা বলবো সেটা হচ্ছে ভারতের নদ, যে মূল বিষয়টা আলোচনা হবে। প্রাকৃতিক ভূগোলে আমাদের নদী সম্পর্কে আরো আলোচনা করা হবে। আমি ভারতের নদীটা মোটামুটি এবার হচ্ছে তোমার ভারতের ম্যাপ একটা, এটা হচ্ছে ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করা হবে। আচ্ছা, ভারতের প্রধান নদী আমরা জানি গঙ্গা। ভারতের তিনটে নদী মোটামুটি বৃহৎ অঞ্চল জুড়ে অবস্থান করছে, একটা হচ্ছে গঙ্গা, সিন্ধু আর ব্রহ্মপুত্র। এই তিনটে ভারতের প্রধান নদী হিসেবে ধরা হয়। এবারে প্রথম যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সিন্ধু নদী, ঠিক আছে। এই সিন্ধু নদী নিয়ে প্রথম কেন বলবো? সিন্ধু সম্পর্কে মোটামুটি তোমরা জানো, তবু বলি। এই সিন্ধু নাম থেকেই কিন্তু আমাদের এই ইন্ডিয়া হিন্দুস্তান নামটা হয়েছে, ইতিহাসে পড়বে, ঠিক আছে। আমাদের এই সিন্ধু নদের তাহলে অঞ্চলে, এই সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে প্রথম বিদেশীদের সঙ্গে ভারতীয়দের সাক্ষাৎ হয়েছে, বুঝলে? এই সিন্ধু নদ এর তীরবর্তী অঞ্চল দিয়ে প্রথম বিদেশীরা ভারতবর্ষে প্রবেশ করেছিল। ওই জন্য এই সিন্ধু নদ দিয়ে এবারে যখন পারসিকরা ভারত ছেড়ে দেয়, যেটা বর্তমানে ইরান নামে পরিচিত, বুঝলে? এই পারস্য লোকজন এই আমাদের সিন্ধুকে সিন্ধু উচ্চারণ করতে পারত না, এরা বলতো হিন্দু, বুঝলে? সিন্ধুটাকে উচ্চারণ করতে হিন্দু। ওই হিন্দু থেকেই আমাদের দেশের নাম হয়েছে হিন্দুস্তান। তাহলে বেশিরভাগ জনসাধারণের ধারণা আছে যে আমাদের দেশে হিন্দু প্রধান বলে নাম হয়েছে হিন্দুস্তান। একদমই নয়, ওই লোকগুলো নয়, পারস্য মানে
মধ্যপ্রাচ্যে আগে তাহলে ওই মধ্যপ্রাচ্য কন্ট্রাক্টে আগে পারস্য বলা হতো, মানে বর্তমানে যেটা ইরান নামে পরিচিত, বুঝলে? এই ইরানটা আগে নাম ছিল, তার নাম ছিল পারস্য। তাহলে ওরা হচ্ছে সিন্ধুকে সিন্ধু উচ্চারণ করতে পারতো না, ওরা হচ্ছে হিন্দু বলতো, ছটা ওদের এখানে নেই, ঠিক আছে? ওরা ছটাকে অ উচ্চারণ করতো, ওই জন্য ওরা বলতো হিন্দু। সেই হিন্দু থেকে আমাদের ভারতবর্ষের নাম হয়েছে হিন্দুস্তান। সিন্ধু নাম থেকে হিন্দুস্তান হচ্ছে। আরেকটা নাম হচ্ছে এই গ্রিক ও রোমানরা, তারাও এই সিন্ধু এরিয়া আমাদের ভারতে প্রবেশ করেছে। তাহলে ওরাও এই সিন্ধুকে উচ্চারণ করতো ইন্দুস, বুঝলে? এরা ওরা স্বর্ণে ওরা ই উচ্চারণ করতো, সিন্ধু বলতো ইন্দুস। সেই ইন্দুস থেকে আধুনিক নাম হয়েছে ইন্ডিয়া, বুঝলে? এই ভারতের দুটো নাম, তাহলে হিন্দুস্তান আর ইন্ডিয়া, এই দুটো নাম সিন্ধু থেকে। বুঝতে পেরেছো? আমরা প্রথমে সিন্ধুটা দিয়ে শুরু করলাম। এবারে দেখো তোমাদের কাছে প্রত্যেকের কাছে ম্যাপ আছে, এই অনলাইন ম্যাপটা নাও। এবারে দেখো সিন্ধু, তাহলে এই সিন্ধু উৎপত্তি হয়েছে কোথায় বলো? সিন্ধু উৎপত্তি হয়েছে দেখো এই যে তিব্বত, তিব্বতের মানস সরোবরের কাছে। তাহলে সিংকালাম নামে পদ থেকে সিন্ধু উৎপত্তি হয়েছে। এই জায়গাটা দেখো, এই এখান থেকে সিন্ধু নামটা উৎপত্তি লাভ করেছে, এই জায়গাটা, ঠিক আছে? এর রিমা বোঝা যাচ্ছে? कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 30712 তাহলে কি বলে তিব্বতের মানস সরোবরে তাহলে সিংহলাম নামক হ্রদ থেকে, তাহলে এখানে বা জলাধার থেকে উৎপন্ন হয়েছে কে? সিন্ধু। উৎপত্তি হয়ে তাহলে প্রথমে দেখো উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, হয়ে আমাদের বর্তমানে আগে ছিল জম্মু কাশ্মীর, বর্তমানে তাহলে জম্মু কাশ্মীর লাদাখ ভাগ হয়ে গেছে। এই লাদাখের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে, তাই তো? প্রবেশ করে দেখো উত্তরে গেছে, গিয়ে তারপর আবার দক্ষিণ তাহলে পশ্চিমে থেকে কোথায় গেছে? পাকিস্তানে প্রবেশ করেছে, ঠিক আছে? পরে গিয়ে নিচেতে কোথায়? তাহলে উৎপত্তি স্থল কোথায়? তাহলে তিব্বতের মানস সরোবরের কাছে সিংকালাম নামক জলাধার, এগুলো লেখা হবে, এগুলো এখন লিখতে হবে না। জলাধার এখান থেকে উৎপত্তি হয়ে তাহলে আমাদের ভারতে প্রবেশ করেছে, পরে তাহলে তারপর ভারতের পরে গিয়ে পাকিস্তানে প্রবেশ করে আরব সাগরে গিয়ে পড়েছে। এই যে সিন্ধু, সিন্ধু তাহলে টোটাল গতিপথ হচ্ছে 2880, ঠিক আছে? আর সিন্ধু ভারতে মধ্য দিয়ে গেছে কত কিমি? 709 কিমি। এই কতগুলো মিলে যাবে এখন লিখতে না, 709। ভারতের মধ্য দিয়ে গেছে যে এইখান থেকে এটা হচ্ছে 709 কিমি, আর বাকি গেছে পাকিস্তানে, আর এইটা গেছে এদিকে কি করে, ঠিক আছে? পাকিস্তানে কত আমাদের কত দেওয়া থাকে না, ওটা জানতে হবে। পাকিস্তানে কত টোটাল দৈর্ঘ্য আর ভারতের কত কিমি দৈর্ঘ্য, ওটা জানতে হবে, ঠিক আছে? দিয়ে কোথায় গিয়ে পড়েছে? আরব সাগরে। এবারে এই সিন্ধু, সিন্ধুর হচ্ছে 5টা প্রধান উপনদী আছে, ঠিক আছে? এই যে 5টা প্রধান উপনদী, এরা হচ্ছে সবাই তাহলে ভারতের মধ্যে দিয়ে গেছে। কি কি না? শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা আর বিতস্তা, ঠিক আছে? এই 5টা উপনদী তাহলে গিয়ে কোথায়? এখানে পাকিস্তানে গিয়ে তাহলে সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে, বুঝলে? এই যে হচ্ছে শতদ্রু, তাহলে এখানে হচ্ছে শতদ্রু, তারপরে এই যে তারপরে হচ্ছে বিপাশা, তারপরে হচ্ছে ইরাবতী, তারপরে হচ্ছে চন্দ্রভাগা, তারপরে হচ্ছে বিতস্তা। তাহলে এই বিতস্তা এদের প্রত্যেকের প্রাচীন নাম আছে, জানো তো? যে বিতস্তা প্রাচীন নাম হচ্ছে ঝিলাম, আর হচ্ছে তোমার চন্দ্রভাগা বা চেনাব, আর ইরাবতী বা রাভি, আর বিপাশা বা বিয়াস, আর শতদ্রু নামে পরিচিত ছিল। এবারে এই যে বিতস্তা বা ঝিলাম, তাহলে এখানেই হচ্ছে এই যে কাশ্মীরের রাজধানী, এই নদী পেরিয়ে হচ্ছে কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবস্থিত, বুঝতে পেরেছো? তাহলে এই যে বিতস্তা বা ঝিলাম, হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি। আর এই যে প্রত্যেকের মাত্র নদী সম্পর্কে লিখে দেবো, এই যে কোন নদী কোনো শতদ্রু আর ছাড়া আমরা লিখে দেবো। আচ্ছা, এটা হলো সিন্ধু, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সিন্ধুর আরেকটা উপনদী আছে, এটা এখানে ম্যাপে দেখায়নি। সিন্ধুর আরেকটা উপনদী, এটা হচ্ছে চিও, এটা হচ্ছে ভারতে মিলিত হয়েছে, এটা পাকিস্তানে প্রবেশ করেনি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে ভারতের প্রধান নদী, ভারতের প্রধান নদী হচ্ছে কি? এটা বলা হচ্ছে গঙ্গা। তাহলে গঙ্গা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী, হিমালয়। হ্যাঁ, তাহলে গঙ্গা এই যে উত্তরাখণ্ডে এখানে গঙ্গোত্রী হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে? উৎপত্তি লাভ করে তাহলে কোন দিকে প্রবাহিত হয়েছে?
তাহলে আস্তে আস্তে কি হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর প্রদেশ হয়ে বিহার হয়ে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের বঙ্গোপসাগরে পড়েছে। এবারে এই গঙ্গার উৎপত্তি স্থলে তাহলে অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। গঙ্গার যে প্রধান ভাগটা এটা হচ্ছে তাহলে গঙ্গার প্রধান জলধারাটা কি বলতো? প্রথমে হচ্ছে এটা নিয়ে একটু ম্যাপ করে দেখিয়ে দিই। একটু করে জানি না ওপর করে লিখছি বলে হ্যাঁ প্রথমে এই যে গঙ্গা, তাহলে গঙ্গার প্রধান যে জলধারাটা, গঙ্গার প্রধান জলধারাটা কি নামে পরিচিত বলতো? গঙ্গার প্রধান জলধারাটা হচ্ছে ভাগীরথী, বুঝলে? ভাগীরথীটাই হচ্ছে এই গঙ্গোত্রী তাহলে এই গঙ্গোত্রী থেকে উৎপত্তি হয়েছে কি বলতো? ভাগীরথী। ভাগীরথী হচ্ছে গঙ্গোত্রী থেকে উৎপত্তি হয়ে তাহলে এটা হচ্ছে গঙ্গার প্রধান জলধারা। এখানে এসে এই যে শাখাটা এটাকে বলা হয় কি বলতো? এটা হচ্ছে অলকানন্দা, বুঝলে? এই অলকানন্দা তাহলে এসে এই ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে কোথায়? ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে দেবপ্রয়াগে, ঠিক আছে। আরেকটা আছে কি এখান থেকে এসে মন্দাকিনী, এখান থেকে এসে কি মন্দাকিনী। এবারে এই মন্দাকিনী এসে কোথায়? রুদ্র এসে মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে, বুঝলে? তাহলে এই অলকম আরো আছে বিন্দুপ্রয়াগ আছে, যেগুলো আস্তে আস্তে বলছি। তাহলে গঙ্গোত্রী থেকে গঙ্গার প্রধান জলধারা ভাগীরথী, ভাগীরথী এসে মিলিত হয়েছে কোথায়? অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে হয়েছে কি দেবপ্রয়াগ। আর তার আগে মন্দাকিনী অলকানন্দার মিলিত হয়েছে কি রুদ্রপ্রয়াগ। প্রথমে না হলে অলকানন্দা মন্দাকিনী মিলিত প্রবাহ রুদ্রপ্রয়াগ এসে এখানে এবারে গঙ্গোত্রী হিমবাহ তাহলে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়ে দেবপ্রয়াগ হয়েছে। দেবপ্রয়াগে এই দুটো তাহলে মিলিত হয়ে এখান থেকে এবারে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে, বুঝলে? এখান থেকে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। হ্যাঁ, এবারে এইটা করে নেবে মন্দাকিনী, তারপর হচ্ছে তোমার গঙ্গোত্রী, ভাগীরথী, মন্দাকিনী, অলকানন্দা এইগুলোর মিলিত প্রবাহ। আর হচ্ছে এটা এই করবে যে গঙ্গোত্রী, হ্যাঁ কেদারনাথের বদ্রীনাথ, এটা লিখে দেখি। এটা হচ্ছে অলকানন্দাটা বদ্রীনাথ থেকে উৎপত্তি লাভ করেছে, বুঝলে? বদ্রীনাথ, মন্দাকিনীটা হচ্ছে কেদারনাথ থেকে উৎপত্তি লাভ করেছে, বুঝলে? কেদারনাথ থেকে এটা মন্দাকিনী নাম নিয়ে এসেছে, আর এটা বদ্রীনাথ থেকে অলকানন্দা নাম নিয়ে এসেছে। এসে এইগুলোর মিলিত প্রবাহ হচ্ছে রুদ্রপ্রয়াগ। আর গঙ্গোত্রী থেকে উৎপত্তি লাভ করেছে ভাগীরথী, আর হচ্ছে এই রুদ্রপ্রয়াগের পর এটা হচ্ছে অলকানন্দা নাম নিয়ে এসে দেবপ্রয়াগে এইগুলোর মিলিত প্রবাহ হচ্ছে তাহলে দেবপ্রয়াগ নামে পরিচিত। বুঝা গেছে? এটা হচ্ছে এই প্রয়াগগুলো আমি লেখাবো, আর এর মনে রাখবে। তারপর হচ্ছে তোমার ধৌলিগঙ্গা। তাহলে এখানে হচ্ছে আছে কি, এখানে আরেকটা প্রয়াগ আছে, এটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ এগুলো একটু দেখে রাখবে। ধৌলিগঙ্গা, এটা হচ্ছে ধৌলিগঙ্গা। তাহলে ধৌলিগঙ্গা আর অলকানন্দার মিলিত প্রয়াগকে বলা হয় কি বলতো? ধৌলিগঙ্গা আর অলকানন্দার মিলিত প্রয়াগকে বলা হয় বিষ্ণুপ্রয়াগ। বুঝা গেছে? আর হচ্ছে এখানে আরেকটা আছে, তাহলে মন্দাকিনী।
মন্দাকিনী, মানে মন্দাকিনী এখান থেকে উৎপত্তি লাভ করে মন্দাকিনী এসে এখানে মিলিত হয়ে যে প্রয়াগটা সৃষ্টি করেছে তাকে বলা হয় কি নন্দ প্রয়াগ। বুঝলেন? তাহলে একটা হলো ধৌলিগঙ্গা অলকানন্দার মিলিত প্রবাহ হচ্ছে মিলিত যে জায়গাটা তাকে বলা হয় দীন প্রয়াগ, আর মন্দাকিনী আর তোমার হচ্ছে ওই অলকানন্দা, এই অলকানন্দা নামে এই দুটো মিলিত হয়ে অলকানন্দা নামে প্রবাহিত হয়েছে। ঠিক আছে? এটা আবার এই অলকানন্দার সঙ্গে মন্দাকিনী মিলিত হয়েছে হয়ে এটার নাম হয়েছে কি তাহলে নন্দপ্রয়াগ। ঠিক আছে? আরেকটা আছে কর্ণপ্রয়াগ। ঠিক আছে? তাহলে কর্ণপ্রয়াগটা মিলিত হয়েছে কোথায়? এরপরে আছে কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগটা হচ্ছে তোমার পিণ্ডারগঙ্গা। এটা কালি মানে দিতে বল না কালি আছে আসলে উপর কি করে লেখা হচ্ছে না কর্ণপ্রয়াগ, এটা হচ্ছে কি পিণ্ডারগঙ্গা। এটা সবাই শেষে লিখে নেবে। পিণ্ডারগঙ্গা এই পাঁচটা হচ্ছে প্রয়াগ, এই পাঁচটা প্রয়াগ মনে রাখবে। একটা হচ্ছে ধৌলিগঙ্গা অলকানন্দা মিলিত প্রবাহ দীন প্রয়াগ, আর হচ্ছে আবার অলকানন্দা মন্দাকিনী মিলিত প্রবাহ নন্দ প্রয়াগ, আর অলকানন্দা পিণ্ডারগঙ্গা মিলিত প্রয়াগ হচ্ছে কর্ণপ্রয়াগ। তারপর তোমার মন্দাকিনী আর অলকানন্দা মিলিত প্রবাহ হচ্ছে কি রুদ্রপ্রয়াগ। তারপর অলকানন্দার সঙ্গে আমাদের ভাগীরথী মিলিত প্রবাহ হচ্ছে দেবপ্রয়াগ নামে প্রবাহিত হয়েছে, এটা গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। বুঝতে পেরেছো? এবারে এই গঙ্গা প্রবাহিত হওয়ার পর তাহলে গঙ্গা কোথায় এসেছে না গঙ্গা উত্তরপ্রদেশের কাছে আমাদের উত্তরপ্রদেশের হরিদ্বারে এসে তাহলে গঙ্গা কোথায় প্রবেশ করেছে? গঙ্গা হচ্ছে সমভূমিতে প্রবেশ করেছে। বুঝলে? উত্তরপ্রদেশের হরিদ্বারে এসে সমভূমিতে প্রবেশ করেছে করার পর আচ্ছা আমি এখানে এটা দিয়ে দিই। আচ্ছা হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গা তার উচ্চগতি এবং হরিদ্বার থেকে আমাদের বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার হচ্ছে নবগতি এবং তারপর বিহারের রাজমহল পাহাড় থেকে একদম আমাদের গঙ্গোত্রী গিয়ে শেষে হচ্ছে গঙ্গা বদ্বীপ প্রবাহ নামে। ঠিক আছে? এবারে এই গঙ্গা তাহলে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেল? প্রথমে উত্তরাখণ্ড, তারপর উত্তরপ্রদেশ, তারপর বিহার, তারপর পশ্চিমবঙ্গ। এগুলো মনে রাখবেন কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। এবারে পশ্চিমবঙ্গে এসে প্রবেশ করার পর তাহলে পশ্চিমবঙ্গে তাহলে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা দুটো শাখায় ভাগ হয়ে যায়। হয়ে প্রধান শাখা হচ্ছে পদ্মা নাম নিয়ে তাহলে বাংলাদেশে প্রবেশ করে এবং যমুনা ও মেঘনার সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়ে। আর আমাদের আরেকটা শাখা কি ভাগীরথী নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে গিয়ে বঙ্গোপসাগরে। এই হচ্ছে তাহলে গঙ্গা আমাদের ভারতের প্রধান নদী। গঙ্গা তাহলে দৈর্ঘ্য কত বলো তো? গঙ্গার হচ্ছে দৈর্ঘ্য এটা অনেক বইতে ভারতের গঙ্গার প্রবাহ বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া থাকে। তাহলে এটা তোমরা নিচে দিতে হবে না, এটা পরীক্ষায় সাধারণত দিয়ে দেয় 2500। ঠিক আছে? এবারে কোন বইতে থাকে 2510, বইতে থাকে 2525। তোমরা 2525টাই লিখবে। ভারতের প্রবাহ 2525 আর পশ্চিমবঙ্গের হচ্ছে 520। এটা আমি লেখা হয়ে গেল অসুবিধা নেই। আচ্ছা গঙ্গার হচ্ছে এই প্রবাহ। এরপর হচ্ছে আরেকটা প্রধান নদী যেটা হচ্ছে কি আরেকটা প্রধান নদী বলে আমাদের ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র কিন্তু সেই বিপদের মানব সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে। তাই না? এই হচ্ছে তোমার সিন্ধু সিংহাম থেকে, আর এই হচ্ছে কোথায় সিন্ধু চেনাঙ্গি থেকে। ঠিক আছে? চেনাঙ্গি থেকে উৎপত্তি লাভ করেছে সিন্ধু সিংহাম থেকে। আর এই ব্রহ্মপুত্র হচ্ছে তোমার চেনাঙ্গি থেকে উৎপত্তি লাভ করে কোথায়? অরুণাচল প্রদেশে। তাহলে পশ্চিম পূর্ব দিকে প্রবাহিত হয়েছে হয়ে অরুণাচল প্রদেশে, তাহলে আমাদের ভারতের অরুণাচল প্রদেশে হচ্ছে প্রবেশ করেছে। ভারতের মধ্যে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। প্রবেশ করে অরুণাচল প্রদেশে হচ্ছে এটা দিহং নামে পরিচিত। মানে ব্রহ্মপুত্র নদীটা অরুণাচল প্রদেশে দিহং নামে পরিচিত। আর হচ্ছে আসামে দিবং এবং রোহিত নদী, তিনটে নদী এসে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নাম নিয়ে আমাদের অসমের মধ্য দিয়ে তারপর বাংলাদেশে প্রবেশ করেছে। বুঝলে? ব্রহ্মপুত্র এটা হচ্ছে যমুনা নামে পরিচিত। তাহলে এই হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র সম্পর্কেও তাহলে লেখা হয়েছে ব্রহ্মপুত্রের নদীর মধ্যে হচ্ছে ভারতের বৃহত্তম কি নদী মধ্যবর্তী দ্বীপ আছে। এই দ্বীপটার নাম কি?
আমাদের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ ব্রহ্মপুত্রে। ব্রহ্মপুত্রে এটা তো আমাদের বদ্বীপ, নদীর মধ্যবর্তী দ্বীপ আলাদা। নদীর মধ্যবর্তী হলো কি বলতো, একদম নদীর মধ্যিখানে যেটা পড়ে ওঠে, ঠিক আছে? নদীর মধ্যিখানে যে পড়ে ওঠে সেটাকে বলা হয় নদী দ্বীপ, সেটা হচ্ছে মাজুলি। ব্রহ্মপুত্র নদীর মধ্যে আগে আমাদের অনেকবার বলেছি, মাজুলি হচ্ছে তাহলে বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ। বুঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে তাহলে ভারতের প্রধান নদীগুলো সম্পর্কে বলে দিলাম। এবারে তোমরা লেখা শুরু করো। আচ্ছা, এটা বঙ্গমেলা আজ আমাদের প্রত্যেকের কাছে ম্যাম আছে মোটামুটি আলোচনা করবে। এটা বঙ্গমেলা প্রথমে সিন্ধু থেকে লেখো। আচ্ছা, হ্যাঁ, আরেকটা ভারতের নদী এটা আমি বলিনি। ভারতের হচ্ছে অঞ্চল অনুযায়ী ভারতের নদীকে তাহলে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উত্তর ভারতের নদী আর হচ্ছে দক্ষিণ ভারতের নদী, ঠিক আছে? তাই উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীগুলো কি হয়েছে, পূর্ব দিকে এগিয়ে গেছে, পশ্চিম দিকে এগিয়ে গেছে। এই প্রবাহের তাহলে কি অনুযায়ী এগুলোকে তাহলে পূর্ববাহিনী নদী আর পশ্চিমবাহিনী নদী হিসেবে ভাগ করা হয়। প্রধান দুটো হচ্ছে কি, ভারতের নদীকে উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদী। এবার উত্তর ভারতের প্রধান নদীগুলো নিয়ে প্রথমে আলোচনা করলাম। সেগুলো লেখো হচ্ছে, প্রথমে লেখো সিন্ধু, ঠিক আছে? লেখো সিন্ধু। আর এই নদীর দৈর্ঘ্য 2880 মিলি। এই নদীর দৈর্ঘ্য 2880 কিমি। হয়েছে? কিন্তু ভারতে হ্যাঁ 2880, ওটা কোথাও 2900 থাকে, অসুবিধা নেই। 2880 মিলি। কিন্তু ভারতে এই নদী 709 কিমি প্রবাহিত হয়েছে। কিন্তু ভারতে এই নদী 709 কিমি প্রবাহিত হয়েছে। হ্যাঁ, 709। বুঝলে? তিব্বতে কিছুটা গেছে, পাকিস্তানে একটু উপর দিয়ে বেশিরভাগটা গেছে, ওই জন্য ভারতে মাত্র 709। বুঝলে? এবারে লেখো এই নদী তিব্বতের মানস সরোবরের তিব্বতের মানস সরোবর হ্রদের 100 কিমি উত্তরে। হ্যাঁ, মানস সরোবর নাম জানি। তিব্বতের মানস সরোবর হ্রদের 100 কিমি উত্তরে, তিব্বতের মানস সরোবর হ্রদের 100 কিমি উত্তরে সিন কা বাব, দন্তস্বরী দন্তন লিখবে সিন, হাইফেন দিয়ে কা, তারপরে হাইফেন দিয়ে বাব, সিন কা বাব। এই তিব্বতী ভাষা তো সিন কা বাব, বুঝলে? দন্তস্বরী দন্তন সিন, হাইফেন দিয়ে কা, তারপরে হাইফেন দিয়ে বাব। সিন কা বাব নামক জলধারা থেকে উৎপত্তি লাভ করেছে। এটা এগুলো একটু ডিটেইলসে পড়বে, এই প্রধান নদীগুলো, ঠিক আছে? এরপর উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে লাদাখের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পশ্চিমে প্রবাহিত হয়ে লাদাখের উপর দিয়ে, লাদাখের মধ্য দিয়ে না লিখে লাদাখের উপর দিয়ে ভারতে প্রবেশ করেছে।
আছে। তারপর দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে পাকিস্তানের উপর দিয়ে, তারপর দক্ষিণ পশ্চিমে পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ পশ্চিমে পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। সাগরে পড়েছে, হয়েছে। আচ্ছা, তাহলে উৎপত্তি কোথায় হলো? তাহলে তিব্বতের মানসরোবরের কাছে সিংগাও জলধার। আচ্ছা, এই তাহলে বললো কোথায়? আরব সাগরের প্রথম স্থল বা ওটা কোথায়? মোহনা কোথায়? আরব সাগর। আচ্ছা, তারপর ভারতে প্রবেশ করেছে কোথা দিয়ে? ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, লাদাখের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। আগে এটা জম্মু কাশ্মীর ছিল, অনেক বইতে পেয়ে যেতে পারে যে জম্মু কাশ্মীর পদ্ধতি, কারণ লাদাখটা তো আগে জম্মু কাশ্মীর নামে পুরো রাজ্যটা জম্মু কাশ্মীর নামে পরিচিত ছিল, বুঝলে? এটা এবারে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে এখন যে অংশটা পড়ছে সেটা হচ্ছে যে মধ্য দিয়ে পড়ছে, সেটা হচ্ছে লাদাখের মধ্য দিয়ে পড়ছে। লাদাখের মধ্য দিয়ে পড়েছে, তাহলে এরকম প্রশ্ন আছে যে কার মধ্য দিয়ে ভারত প্রবেশ করেছে, কোন অংশে? তাহলে লাদাখে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার দেখো সিন্ধুর 5টি উপনদী হলো হচ্ছে 5টি উপনদী হলো শতদ্রু, ব্র্যাকেটে লিখবে সাতলেজ, ব্র্যাকেটে লিখবে সাতলেজ, দন্তসাকার ট লয়কার উঠে এলো, মানে দন্তসাকার 7 বলে লিখতে পারো, দন্তসাকার ট লয়কার উঠে এলো, সাতলেজ। মানে ব্র্যাকেটে বলবে, মানে শতদ্রুর পূর্ব নাম ছিল সাতলেজ, বুঝলে? এখন ওকে ডাকা হয় শতদ্রু, ঠিক আছে? শতদ্রু তারপর লিখবে বিপাশা, শতদ্রু বিপাশা, ব্র্যাকেটে লিখবে বিয়াস, এগুলোর এই নামটা, হ্যাঁ বিয়াস। এরকম দেখবে যে বিপাশার পূর্ব নাম কি ছিল, বুঝতে পেরেছো? তাহলে বিপাশা বিয়াস। তারপরে ইরাবতী, ইরাবতী হয়েছে, এর ব্র্যাকেটে লিখবে রাবি, তারপর হচ্ছে চন্দ্রভাগা, ইরাবতী আর রাবি লিখেছে, এবার দেখো চন্দ্রভাগা, ব্র্যাকেটে লিখবো চেনা, ছয়কার গণনাকার ব, চেনা, ও চেনা, চেনা, ছয়কার গণনাকার ব, চেনা, বুঝছে? চেনা বাংলাতে থাকলো কি বিকস্তা, বিকস্তা, না সরি ঝিলাম, এখন লিখবো ঝিলাম, ঝিলাম ব্র্যাকেটে লিখবে বিকস্তা, বুঝলে? ঝিলাম ব্র্যাকেটে লিখবে বিকস্তা। বুঝছে? এবারে এই যে 5টা এই যে বলা হয় না আমাদের পাঞ্জাব নামটা এসেছে, এটা শুনে রাখো, এটা পরে দেখো, এটা মনে হয় আগে লিখেছি। এই যে 5টা নদ, এগুলো পাঞ্জাবের উপর দিয়ে গেছে। এবারে নদীযুক্ত নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়া, ঠিক আছে? এই যে দুটো নদী, এর মধ্যখানে একটা অঞ্চলটাকে বলা হয় দোয়া। এবারে পাঞ্জাবটা এই 5টা নদীর মধ্যবর্তী অঞ্চল, এই 5টা নদীর তাহলে পলি জমে পাঞ্জাবটা সৃষ্টি হয়েছে, বোঝা গেছে? ওই জন্য ওকে বলা হয় পঞ্চম নদের দোয়া, পঞ্চম নদের দোয়া থেকে পাঞ্জাব কথাটা এসেছে, বুঝা গেছে? তাহলে হচ্ছে পঞ্চম নদের দোয়া। এবারে দেখো এই 5টি উপনদী হিমালয়ে উৎপত্তি লাভ করে এই 5টি উপনদী হিমালয় থেকে উৎপত্তি লাভ করে পাকিস্তানে গিয়ে সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে। পাঁচটি উপনদী হিমালয়ে উৎপত্তি লাভ করে পাকিস্তানে গিয়ে সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে।
পাকিস্তানে গিয়ে সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে। আচ্ছা এখানে এইটা ও যেটা এ করেছিল যেটা আমি বলতে গিয়ে এটা ভালো না। পাঁচটা নদী পাকিস্তানে গিয়ে সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে, বুঝলে? এই নদীটা বলছিলাম, নদীটা এই নদীটা বলে নি যে ধরো এই আমাদের গঙ্গা গেছে, ঠিক আছে? তাহলে গঙ্গা এবারে এই নদীর উপনদী কাকে বলবো আর শাখা নদী কাকে বলবো এটা যেন ভুলে না যায়, ঠিক আছে? উপনদী কাকে বলবো এইটাই গঙ্গা, এটাই গঙ্গার উপনদী কাকে বলবো? তাহলে এই যে গঙ্গার প্রধান, তাহলে এটা হচ্ছে প্রধান জলের উৎস। এবার হচ্ছে এই যে নদীতে যাচ্ছে এর সঙ্গে পরে এটা উৎপত্তি স্থলে এসে গঙ্গাকে প্রবাহিত হয়েছে। এবার গঙ্গার সঙ্গে প্রবাহপথে কিছু নদী এসে মিশবে, সেগুলো কি না? সেগুলো হচ্ছে যেমন হচ্ছে আমাদের গঙ্গার বাম তীরে উপনদী আছে, গঙ্গার বাম তীরে উপনদী হচ্ছে তাহলে ভরভরা, গন্ডক, কোশি, বুড়িগন্ডক, এগুলো হচ্ছে গঙ্গার বাম তীরে উপনদী। তাহলে গঙ্গার এই প্রবাহপথে কিছু নদী এটা তো বড় নদী, প্রধান নদী, এর সঙ্গে কিছু নদী এসে মিশবে, যে নদীগুলো এসে এর সঙ্গে মিশবে, ঠিক আছে, মিশে জলধারাটাকে আরো বড় করে দেবে, সেই নদীগুলোকে বলা হয় কি বলতো? সেই নদীগুলো না উপনদী। শাখা নদীগুলো শাখা হয়ে বেরিয়ে যাবে, বুঝলে? উপনদী। আর এই গঙ্গার সঙ্গে তোমরা এসে যেগুলো মিশছে সেগুলো হচ্ছে গঙ্গার উপনদী, বোঝা গেছে? এবার শাখা নদী হচ্ছে যেগুলো এবারে বদ্বীপ অঞ্চলে জলের তো স্রোত কমে যায়, কারণ ভূমির ঢাল কম, ভূমির ঢাল সমতল, এবং সমতলে কি হবে? জলকে সমতলে যদি তাহলে সেটা কোন দিকে দৌড়ে যাবে বুঝতে পারবে না, সব দিকে যদি সমান হয়, হ্যাঁ, কোন দিকে যাবে? সব দিকে সমান হবে। যদি ঢাল থাকে তাহলে সে উপর থেকে নিচে জোরে পড়বে, তাহলে উৎসস্থলে পার্বত্য প্রবাহ, তাহলে পার্বত্য প্রবাহে নদী যেহেতু উঁচু নিচু ঢাল, সেখানে খুব দ্রুত বেগে আসছিল, মধ্য প্রবাহে তার ঢাল কমে যাচ্ছিল, সময় প্রবাহ ঢাল কমে যাচ্ছিল, তাহলে তার গতিবেগ কমে যাচ্ছিল, আবার বদ্বীপ প্রবাহে তার ঢাল আরো কমে যাবে, ফলে কি হবে? নদীর গতিবেগ কমে যাবে, ফলে নদী কি হবে? সামনে কোনো বাধা পড়লে সেটাকে কেটে তাহলে বেরোতে পারবে না, তখন নদী যেদিকে এই যে প্রধান নদীটা, তাহলে এখানে একটা বাধা পেল, এর একটা এই যেদিকে মানে একটা দুর্বল জায়গা পাবে বা নিচু জায়গা পাবে, যে সেদিকে বেরিয়ে যাবে, প্রধান শাখাটাও যেদিকে জায়গা পাবে সেদিকে বেরিয়ে যাবে। তাহলে ওই বদ্বীপ প্রবাহে এসে নদী অনেক শাখায় ভাগ হবে, বুঝলে? যেমন হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা দুই শাখায় ভাগ হয়েছে, একটা হচ্ছে পদ্মা নাম নিয়ে বাংলাদেশে গেছে, আর হচ্ছে তারপর আর শাখা হচ্ছে ভাগীরথী পুরী নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে গেছে। ওই যে বদ্বীপ প্রবাহে গিয়ে নদী যখন ভাগ হবে, ওই ভাগগুলোকে বলা হয় শাখা। শাখা ভাগ হয়ে যাচ্ছে না, ওই জন্য বলা হচ্ছে শাখা নদী। আর যেগুলো এসে উপরের দিকে উচ্চ প্রবাহে বা মধ্য প্রবাহে যে নদীগুলো এসে মিশছে, ঠিক আছে, ওই যেগুলো এসে মিশছে সেগুলোকেই বলা হয় তাহলে নদী হচ্ছে উপনদী। এটা যেন মাথায় রাখবে, উপনদী আর শাখা নদী যেন মিলিয়ে না যায়। তাহলে হ্যাঁ, উপনদী হচ্ছে উপনদী এসে এরা মিশবে, মিশে জলের প্রবাহ বাড়িয়ে দেবে। শাখা নদীকে প্রধান নদীতে আরো ভাগ হয়ে জলের প্রবাহ কমিয়ে দেবে, বুঝতে পেরেছো? শাখা নদী হচ্ছে আরো ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে যে নদীগুলো সৃষ্টি হবে সেগুলো শাখা, আর যেখানে এসে মিশবে সেগুলো হচ্ছে উপনদী। আচ্ছা, কি বলছিলাম? পদগুলি লিখেছিলাম বলতো, লেখাটা লিখে বলছিলাম যেন গঙ্গার পাঁচটা উপনদী লিখেছিলাম, তাই তো? এটা পাকিস্তানে গিয়ে মিশেছে, লেখো গঙ্গা, সিন্ধু, সিন্ধুর আরেকটি উপনদী রকিসিও, আরেকটি উল্লেখযোগ্য উপনদী লিখবে সিও, জলশ্রেষ্ঠই অন্তঃস্থল লোকাল প, হয়েছে? এই সিও একমাত্র নদী, সিন্ধুর আরেকটি উল্লেখযোগ্য উপনদী হলো সিও, জলশ্রেষ্ঠই অন্তঃস্থল লোকাল প, জলশ্রেষ্ঠই অন্তঃস্থল লোকাল প, হয়েছে? সিও, এই সিও একমাত্র সিন্ধুর একমাত্র উপনদী, এটি পাকিস্তানে না গিয়ে কাশ্মীরের মধ্যেই সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে। কাশ্মীরের মধ্যে সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে, সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে।
সঙ্গে মিলিত হয়েছে, বুঝছে? আচ্ছা, এবারে যদি জিজ্ঞাসা করে যে তাহলে শতদ্রু কে কোথায় মিশেছে বা শতদ্রু প্রধান স্থল কোথায়, প্রধান স্থল কোথায়, শতদ্রু কোন নদীকে নিয়ে মিশেছে? তাহলে সিন্ধু, শতদ্রু বিবাহে ইরাবতী চন্দ্রভাগা বিতরণটা সবারই প্রধান স্থল, যেমন মাথায় থাকে সিন্ধু, ঠিক আছে? সিওকেরও সিন্ধু, ওটা ওগুলো পাকিস্তানে গিয়ে সিন্ধুর সঙ্গে মিশেছে, আর এই হচ্ছে ভারতের মধ্যে, হ্যাঁ ভারতের মধ্যে সিন্ধু থেকে মিশেছে, সবাই গিয়ে পড়েছে কিন্তু সিন্ধু। এই পাঁচটা তাহলে প্রথম স্থল কোন বলবে, আর কিন্তু কোনো ঝামেলা থাকবে না। এই তো এত দেরি কেন? হ্যাঁ কতদূর পড়ানো হয়ে গেল সিন্ধু, এটা বুঝছে? এটা অনলাইনে করে নেবে যতদূর হয়েছে। আচ্ছা, তারপর দেখো সিন্ধু উপনদীগুলোর মধ্যে শতদ্রু প্রধান, একটু বড় সংখ্যাটা কত লিখবো, সিন্ধুটা অনলাইনে দেখে নেবে, ঠিক আছে? এই ক্লাসটা দেখে নেবে, আমি একটু বুঝিয়েছি, ওগুলো দেখে নেবে। তাহলে সিন্ধু উপনদীগুলোর মধ্যে শতদ্রু প্রধান, মানে ওই যে পাঁচটা উপনদী ছিল, পাঁচটা এটা ছিল ছটা, এগুলোর মধ্যে শতদ্রু হচ্ছে প্রধান, বুঝলে? তাহলে শতদ্রুর উপর ভারতের শতদ্রুর উপর ভাগরা নাঙ্গাল বাঁধ নির্মাণ করা হয়েছে। এটা বাঁধের সময় করাবো, তবু এখন লিখে রাখা মাথায় থাকবে। শতদ্রুর উপর হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশে পুরো লেখাবো আমি, এখন শুধু এটা লিখে দিই, পুরো ডিটেইলসে সব লেখাবো। এখন যা বাঁধ হিমাচল প্রদেশে ভাগরা নাঙ্গাল বাঁধ নির্মাণ করা হয়েছে। ভাগরা ভাগরা পর ভাগরা দন্তনাকার গুণাকার ল নাঙ্গাল, বুঝছে? ভাগরা নাঙ্গাল, ভাগরা পর ভাগরা দন্তনাকার ভাগরা বলো কোথায় আটকে গেছে? শতদ্রুর উপর হিমাচল প্রদেশে ভাগরা নাঙ্গাল বাঁধ নির্মাণ করা হয়েছে। সাল, ভাগরা নাঙ্গালের সালটা মানে ওটা এই সময় লিখে দেব, বুঝলে? যখন বাঁধগুলো বলবো না, প্রথম হচ্ছে হয়েছিল ডিভিসি ভারতে, হ্যাঁ হ্যাঁ, কত সালটা আমার মনে নেই, ওই তোমার 54-55 দিকে হবে, বুঝলে? আমি ওইটা দেখে নিয়ে বলছি, আমরা এই মুহূর্তে সালটা মনে নেই। আর ডিভিসিটা ওটা কোথায় হয়েছিল বলতো? ওটা প্রথম, ওটা 1948, ডিভিসিটা 1948। ভাগরা নাঙ্গালের সালটা অতটা লাগে না, প্রয়োজন হয় না, ডিভিসির সালটা গুরুত্বপূর্ণ, ওটা প্রথম হয়েছিল 1948, এইজন্য ওটা 1948। পুরো লেখাবো, ওগুলো নিয়ে অত ভাগরা নাঙ্গাল প্রয়োজন হয় না। আচ্ছা লেখো, তারপর লেখো বিতস্তা বা ঝিলাম নদীর তীরে কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবস্থিত। বিতস্তা বা ঝিলাম নদীর তীরে কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবস্থিত। শ্রীনগর, শ্রীনগর অবস্থিত, শ্রীনগর, তারপরে আমরা লিখবই নগর, কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবস্থিত। সবাই ভারতের, বারবার বলছি ভারতের, আগেও বলেছি ভারতের ম্যাপটা ভালো করে স্টাডি করবে। ভারতের ম্যাপটা কোথায় কোন রাজ্য, তাদের রাজধানী, এগুলো ভালো করে স্টাডি করবে, বোঝা গেছে? সব জায়গায় রাখবে, হ্যাঁ এটা আমি আগেও বলেছি, তোমাদের দিয়েছি, এবারে আবার বলছি ভালো করে এটা করো। এটা হয়ে গেছে, তোমরা যারা আসনি, আবার ভারতের ম্যাপ তো এমনি পাবে, বইতেও ভর্তি, আর তোমার এতেও বলে তোমাদের অনলাইনেও গুগলেও ভর্তি, আমি দরকার পাঠিয়ে দেবো, তোমরা ভারতের
রাজ্য কোথায় অবস্থিত তাদের রাজধানীগুলো ভালো করে খুব লাগছে অনেকে এই সম্পর্কে ধারণা খুব কম আছে এগুলো যেন মাথায় রাখেন আচ্ছা এরপর লেখো গঙ্গা এরপর লেখো গঙ্গা হয়েছে দেখো ভারতের প্রধান নদী গঙ্গা ভারতের প্রধান নদী গঙ্গা দেখো ভারতে প্রায় 2525 কিমি ভারতে প্রায় 2525 কিমি দীর্ঘ ভারতের প্রায় 2525 কিমি অঞ্চল জুড়ে অবস্থান করছে অঞ্চল লেখাটা ঠিক হবে না কারণ এখানে আয়তন হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে ভারতের প্রায় 2525 কিমি দীর্ঘ ওনার দৈর্ঘ্যটা হচ্ছে 2525 কিমি এবং ব্র্যাকেটে লিখে রাখবে পশ্চিমবঙ্গে 520 কিমি পশ্চিমবঙ্গের সময় করাবো তবুও ব্র্যাকেটে লিখে রাখো পশ্চিমবঙ্গে 520 কিমি মানে যদি পশ্চিমবঙ্গে এসে প্রবেশ করেছে করার পর তাহলে ওই পশ্চিম তোমার একদম বঙ্গোপসাগর পর্যন্ত 520 কিমি হচ্ছে 520 আছে তাহলে লেখো এর উৎসটা লেখো তাহলে হুমায়ুন হিমালয়ের হিমালয়ের গোমুখ নামক স্থান থেকে গোমুখ বয়কার 9টি বিভক্ত লেখো নি কেন তোমরা আটকে গেছে কি গঙ্গাটা লেখো প্রথম থেকে ওটা পরে লিখবে এখন গঙ্গাটা শুরু করো এখন গঙ্গাটা লেখো ওটা পরে লিখে নেবে বুঝলে ওটা কারোর কাছ থেকে খাতায় ফটো তুলে নেবে আমি আছে কি বলে ক্লাস করিয়েছি ওখানে পেয়ে যাবে এই গঙ্গাটা আমি বুঝিয়েছি অনেক কিছু এটা একটু ক্লাসটা দেখে নেবে নইলে বুঝতে পারবে না বুঝলে দেখে নেবে লিখে হয়ে যাবে দেখো হুমায়ুন হিমালয়ের গোমুখ নামক স্থান থেকে গোমুখ বয়কার 9টি বিভক্ত গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ নামক স্থান থেকে আছে গঙ্গোত্রী হিমবাহ সৃষ্ট এই যে গঙ্গোত্রী হিমবাহ এখান থেকে গঙ্গোত্রী হিমবাহ সৃষ্ট আমি এই তোমাদের পাঁচটা জলধারা তোমাদের সামনে পাঠিয়ে দিচ্ছি থেকে তোমরা এটা করে নেবে আছে না সে আগে পাঠিয়ে দিল এই স্যার কিন্তু অনেক আগে সেটা আমাদের মনে হয়েছে ওরা কি পাবে কি না তো এখনই পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দেবো আবার সেটা দেখে হ্যাঁ কি বললাম না গঙ্গোত্রী হিমবাহ সৃষ্ট প্রধান জলধারা ভাগীরথী উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে আমি গঙ্গাটা সম্পর্কে বুঝিয়েছি মাথায় থাকবে তাহলে এই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে ঠিক আছে হ্যাঁ কোনটা লিখবো প্রধান জলধারা ভাগীরথী উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে ঠিক আছে দক্ষিণে প্রবাহিত হয়েছে এর পূর্ব দিকে দেখো এর পূর্ব দিকে হয়েছে এর পূর্ব দিকে বদ্রীনাথের কাছে অলকানন্দা উৎপন্ন হয়ে কি বদ্রীনাথ বদ্রীনাথ কি কই গঙ্গানাথ এর নাম বদ্রীনাথ নাম শুনোনি আমাদের একটা পবিত্র জায়গা পবিত্র স্থান বলে ধরা হয় হ্যাঁ তাহলে বদ্রীনাথের কাছে অলকানন্দা এবং কেদারনাথের কাছে মন্দাকিনী উৎপন্ন হয়ে
এর পূর্ব দিকে বদ্রীনাথের কাছে ম্যাপ মনে রাখবে, বদ্রীনাথের কাছে অলকানন্দা এবং কেদারনাথের কাছে মন্দাকিনী উৎপন্ন হয়ে, হ্যাঁ কেদারনাথের কাছে মন্দাকিনী, মানে তোমার বদ্রীনাথে উৎপন্ন হয়েছে কি অলকানন্দা, আর কেদারনাথে উৎপন্ন হয়েছে কি মন্দাকিনী। কেদারনাথে উৎপন্ন হয়েছে মন্দাকিনী, মদতনয়কার ওয়াইটি কই দন্তনাটি মন্দাকিনী উৎপন্ন হয়ে তাহলে এরা দক্ষিণে প্রবাহিত হয়ে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে। এই রয়েছে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে, হ্যাঁ রুদ্রপ্রয়াগে দক্ষিণে প্রবাহিত হয়ে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে। হয়েছে রুদ্রপ্রয়াগে উভয়ে মিলিত হয়েছে। এই দেখো এই দুটো এসেছে এখান থেকে অলকানন্দা, এখান থেকে মন্দাকিনী এসেছে, এখানে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে। হয়েছে। এবার দেখো এই মিলিত প্রবাহ বা উভয়ের মিলিত প্রবাহ অলকানন্দা নামে প্রবাহিত হয়ে, এবার এই যে মন্দাকিনী আর অলকানন্দা মিলিত হলো, এদের মিলিত প্রবাহের নাম কিন্তু অলকানন্দা। ঠিক আছে, মন্দাকিনী আর অলকানন্দা মিলিত হলো, এদের মিলিত প্রবাহ কিন্তু অলকানন্দা নাম থাকলো। তাহলে এদের মিলিত প্রবাহ অলকানন্দা নামে, তাহলে দেবপ্রয়াগে গিয়ে অলকানন্দা নামে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে গিয়ে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। এদের মিলিত প্রবাহ অলকানন্দা নামে, ঠিক আছে, প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে অলকানন্দা নামে প্রবাহিত হয়ে, একটু স্পিডে দেখো পুরো বাংলা থেকে চলে যায়, প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে ভাগীরথীর সঙ্গে মিলিত। তোমার ম্যাপটা তো দিয়ে দিচ্ছি, অলকানন্দা মন্দাকিনী এসে মিলিত হয়েছে রুদ্রপ্রয়াগে, দুটো নদী এক জায়গায় মিশেছে তো, এটা মিশে কোথায় এসেছে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে, হয়েছে দুটো মিলিত প্রবাহ অলকানন্দা হয়েছে। অলকানন্দা এবার এসে কোথায় মিলিত হয়েছে, এখান থেকে আসছে ভাগীরথী, ভাগীরথীর সঙ্গে মিশেছে। তাহলে এই ভাগীরথী এসে অলকানন্দাতে মিশেছে তো, মিশলে কি হচ্ছে, তাহলে অলকানন্দা আর ভাগীরথীর মিলিত প্রবাহ এবারে গঙ্গা নামে প্রবাহিত। আমি সোজা দিই, এবারে বলছি আমি যেভাবে তোমরা তোমাদের মতো লিখতে পারো। তাহলে অলকানন্দা সঙ্গে, তাহলে অলকানন্দা দেবপ্রয়াগে এসে ভাগীরথীর সঙ্গে মিশেছে, এই দুইয়ের মিলিত প্রবাহ গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। এই দুইয়ের মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত হয়েছে। এইখান থেকেই মেন গঙ্গা এবার দেবপ্রয়াগ থেকে গঙ্গা নাম নিয়েছে, বুঝতে পেরেছো? এর আগে ছিল ভাগীরথী, মন্দাকিনী, অলকানন্দা, তারপর ধৌলিগঙ্গা, তারপর মন্দাকিনী, তোমার পিণ্ডার গঙ্গা, এগুলো সব একসঙ্গে মিলিত হয়ে ওই দেবপ্রয়াগে এসে গঙ্গা, দেবপ্রয়াগের পর থেকে গঙ্গা নাম নিয়েছে, বুঝতে পেরেছো? এটা আমি পাঠিয়ে দেবো, বইটা পাঠিয়ে দেবো, তোমরা আর একটু দেখে নিতে পারো। বইটা দেখে নিলে সবচেয়ে মানে এটা তোমরা তো পড়তে জানো বলে আমি পাঠাই না, এগুলো একটু পাঠিয়ে দেবো, দেখে নেবে, বুঝতে পেরেছো? আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এ হয়েছে। তারপর লেখো, তারপর গঙ্গা নদী দক্ষিণমুখী হয়ে, তারপর গঙ্গা নদী দক্ষিণমুখী হয়ে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র তিনটে সম্পর্কে ডিটেইলস জানতে হবে। এর ভেতর একদম ডিপ লেভেল থেকে কোশ্চেন দেয়। দক্ষিণমুখী হয়ে হরিদ্বারের কাছে সমভূমিতে প্রবেশ করেছে। দক্ষিণমুখী হয়ে হরিদ্বারের কাছে সমভূমিতে প্রবেশ করেছে। হরিদ্বারের কাছে সমভূমিতে প্রবেশ করেছে। হরিদ্বারের কাছে সমভূমিতে প্রবেশ করেছে। বুঝছে? এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে, এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে, এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তরপ্রদেশ, বিহার,
এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমরা লিখে নিই। আচ্ছা, এবারে ভাবো এইখানে গঙ্গার যে উৎপত্তি হয়েছিল ওটা কোথায় বলো তো? ওই যে গোমুখ, ওটা কোন রাজ্যে বলো তো? ওটা হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, তাহলে উত্তরাখণ্ডে উৎপত্তি হলো, ওই দক্ষিণ দিকে এসে কোথায়? তাহলে উত্তরপ্রদেশে প্রবেশ করলো, উত্তরপ্রদেশ দিয়ে এবার পূর্ব দিকে এসে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। তাহলে এই চারটে রাজ্য নিল, বুঝা গেছে? তাহলে গঙ্গা কটা রাজ্যের মধ্যে গেছে? ভারতের চারটে রাজ্য। এবারে ওই যে গঙ্গা লেখো, তাহলে একটা সার দিয়ে লেখো। হ্যাঁ হ্যাঁ, এটা বাকি ছিল না দিদা? হ্যাঁ, এটা লেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আপনাদের খেলা করি, যাই হোক কি বলে, কি বলছিলাম? হ্যাঁ, যে বঙ্গোপসাগরে পড়েছে, তাই তো? এবারে লেখো গঙ্গার গতি পথ। গঙ্গার গতি পথ, এটা ওখানে এটা লিখে দিয়েছি, একটু ভাগ ভাগ করে না লিখলে মনে থাকবে না। গতি পথ বুঝেছে? দেখো, উৎসস্থল থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ প্রবাহ। উৎসস্থল থেকে মানে গোমুখা থেকে হরিদ্বার পর্যন্ত, হরিদ্বার পর্যন্ত উৎসস্থল লিখলেও হবে। উৎসস্থল থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ প্রবাহ, মানে উৎসস্থলটাই তো গোমুখ, বুঝতে পেরেছো? গোমুখ। তাহলে উৎসস্থল থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ প্রবাহ। তারপর লেখো হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত, ওটা আলাদা, ধরো না, ওটা হচ্ছে এইটা, ওটা হ্যাঁ না, আমি বলছি ওটা তুমি আমার দেখছো না, ওটা পুরো গঙ্গার গতিপথ নয়, ওটা শুধু উৎসস্থলটা। হ্যাঁ, ওটা শুধু উৎসস্থল। হ্যাঁ, এবার হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্য প্রবাহ। রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্য বা সমভূমি প্রবাহ। বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্য বা সমভূমি প্রবাহ। গঙ্গার মধ্য বা সমভূমি প্রবাহ। বুঝছে? এবার রাজমহল পাহাড় থেকে একদম প্রথম স্থল মানে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নিম্ন প্রবাহ। রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের প্রথম স্থল পর্যন্ত গঙ্গার নিম্ন প্রবাহ বা নিম্ন গতি, নিম্ন প্রবাহ বা নিম্ন গতি। এটা হচ্ছে বিহারের রাজমহল পর্বত পর্যন্ত গঙ্গার মধ্য থেকে সমভূমি প্রবাহ। তাহলে রাজমহল থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত, মানে যেখানে গিয়ে গঙ্গা মিশেছে, সমুদ্রে মিশেছে। তাহলে রাজমহল তোমার পর্যন্ত গঙ্গার নিম্ন প্রবাহ। যে কোনো মানে আদর্শ নদী, ঠিক আছে, আদর্শ নদী কোন নদীকে বলা হয় বলতো? যে নদী তিনটে প্রবাহ থাকে। তাহলে গঙ্গার তিনটে প্রবাহ স্পষ্ট। এই যে তাহলে যে কোনো নদী তিনটে প্রবাহ কি উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, বলো মধ্যগতি বা সমভূমি প্রবাহ, আর নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। তাহলে গঙ্গার হচ্ছে উচ্চ, মধ্য, নিম্ন তিনটে গতি স্পষ্ট, ওই জন্য গঙ্গা হচ্ছে আদর্শ নদী। এবার দেখো ওইখানে লেখো গঙ্গা মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে, গঙ্গা মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে, ধুলিয়ানের কাছে, ধুলিয়ান হয়তো ব্যবসায়ী অন্তঃশাখা দন্তন মুর্শিদাবাদের ধুলিয়ান বলে জায়গা আছে, বুঝলে? ধুলিয়ানের কাছে ওই যে ওই কাছাকাছি ফারাক্কা ব্যারেজ, বুঝলে? ওগুলো লেখানো হবে পরে, ফারাক্কা, ওইখানেই ফারাক্কা ব্যারেজ। ওই জন্য ফারাক্কা জল ছাড়লে বাংলাদেশ ডুবে যায়, ঠিক আছে? ওই
ফারাক্কার মুর্শিদাবাদের দুলিয়ানের কাছে দুটি শাখায় ভাগ হয়েছে। গঙ্গা ওই তো গঙ্গাতেই মানে গঙ্গার ওই যে ভাগীরথী হুগলি দুটো শাখায় ভাগ হচ্ছে না, ওটি আগেই একটা নিয়ম করা হয়। হ্যাঁ, মুর্শিদাবাদের দুলিয়ানের কাছে দুটি শাখায় ভাগ হয়েছে, দুটি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, প্রধান শাখাটি পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং বাংলাদেশে প্রবেশ করেছে এবং যমুনা ও মেঘনার সঙ্গে মিলিত হয়ে এবং মানে ওই বাংলাদেশে বুঝলে বাংলাদেশে প্রবেশ করেছে এবং ওই বাংলাদেশে যমুনা এবং মেঘনার সঙ্গে মিলিত হয়ে বাংলাদেশে যমুনা ও মেঘনার সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে গঠিত হয়েছে। যমুনা ও মেঘনা নাম নিয়ে, হ্যাঁ সরি, যমুনা ও মেঘনার সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ধরো দুটো নদী মিশছে, তাহলে যে কোনো একটা নাম নেবে তো, তাই না? দুটো নাম নিচ্ছে না, তাহলে ওই প্রথমে যমুনা তারপর মেঘনার সঙ্গে মিশে মেঘনা নামে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে হয়েছে। এটা হচ্ছে গঙ্গার প্রধান শাখা। এবং অপর শাখাটি যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, তার নাম কি? ভাগীরথী। অপর শাখাটি ভাগীরথী হুগলি, আমাদের যে কলকাতার মধ্যে যে হুগলি নদী আছে না, ওটাই। তাহলে ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ বরাবর গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। দক্ষিণ বরাবর গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। হয়েছে। আচ্ছা, এইখানে আমি বলে নিই, এই যে তুমি প্রথমে ওই যেটা বলেছিলে ওটা নদীতে প্রাকৃতিক বলে পড়াবো, তার আগে এখানে বলে দিই যে জোয়ার ভাটার ব্যাপারটা। এবারে গঙ্গা আমাদের এই যে হুগলি নদীতে জোয়ার ভাটা খেলে তো, তাই না? তাহলে হুগলির জল কি থাকে সারা বছর এরকম একদম ভরে থাকে, ভাটার সময় কমে যায়, জোয়ারের সময় অনেকটাই বেড়ে যায়। কেন যায় না? এই নদী কি হচ্ছে বলতো, তাহলে আমাদের এই যে বঙ্গোপসাগরে তাহলে জোয়ারের জল এই নদীতে ঢুকছে, ঠিক আছে? যদি এটা শুধু ওই গঙ্গা থেকে জল আসতো তাহলে এই নদীর জল ঝিরঝির করে আসতো, খুব স্লো ভাবে এবং অল্প জল থাকে, বুঝলে? এবং সেই জলটা হতো পানীয় জল, মানে মিষ্টি জল, মানে সেই জলটা তো একটু শুদ্ধ করেই পান করা যেত, বোঝা গেছে? ওই জল একদিকে যেত, ওই জল ওই যে উৎস থেকে আসছে যেটা, এই জল কিন্তু ওই উৎস থেকে তাহলে একদম একদিকে জল প্রবাহিত হচ্ছে। আমরা যেমন দেখি, আমরা এই যারা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আমরা থাকি, এখানকার লোকরা কিন্তু নদী মানে জানে যে ওই নদীতে এরকম জোয়ার ভাটা খেলবে, নদীতে তাহলে সারা বছর জল থাকবে, তাই না? আমাদের এই সমুদ্রের উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলোর মানুষজন, কারণ কি না নদীতে জোয়ার ভাটা খেলে না, জোয়ার ভাটা মেনলি খেলে কোথায়? জোয়ার ভাটা ঘটে কোথায়? সমুদ্রে। এবার সমুদ্রের জলের তো একটা নির্দিষ্ট তল আছে, তাহলে সেই সমুদ্রের জলের তল এবারে যখন জোয়ারের সময় কি হচ্ছে, জলটা বেড়ে যাচ্ছে, এবারে ওই যে নদীগুলো গিয়ে সমুদ্রে মিশছে, মানে নদীগুলোর খাত একটা নির্দিষ্ট গভীরতা খাত আছে, সেই খাতের উপর পর্যন্ত যখন সমুদ্রের জল উঠে যাচ্ছে, সেই খাত দিয়ে জল উপর দিকে যাবে, তাই না? নদীর জল এইদিকে আসছে, ওই এইদিকে আসছে, এবার এখানে যদি সমুদ্র আছে, সমুদ্রের জল নদীর খাতের থেকে উঁচু হয়ে গেল, তখন সেই জল তো খাত কমনে ডুবে গেল, তখন কি হচ্ছে ওই নদীর জল
অ্যাকচুয়ালি উপর থেকে নিচে দিকে আসার কথা, কিন্তু এখানে এই জল উপর থেকে নিচে আসছে এবং সমুদ্রের জল কি করছে, প্রবেশ করছে। বুঝতে পেরেছো? এই সমুদ্রের যে মোহনার কাছাকাছি অঞ্চলগুলোতে সমুদ্রের জলের জল মোহনার অনেকটা জায়গা পর্যন্ত নদীতে প্রবেশ করে। সেটা বোঝা যায় আমাদের গঙ্গার, তাহলে নদিয়া জেলা, ঠিক আছে, স্বরূপগঞ্জ পর্যন্ত, নদিয়া জেলা স্বরূপগঞ্জ পর্যন্ত হচ্ছে এই আমাদের যে বঙ্গোপসাগরের জোয়ারের জল, ওই জন্য ওই পর্যন্ত হচ্ছে কি থাকে, নদীর আমাদের হচ্ছে জোয়ার ভাটা। তারপরে তো ধীরে ধীরে উচ্চতা বাড়ছে, ভূমির উচ্চতা বাড়ছে, ভূমির উচ্চতা বাড়ানো নাকি সমুদ্রের জলের তল ধরো এই, আর ভূমি যদি এই হয়ে যায় তাহলে আর জল কি উঠতে পারবে? এটা হচ্ছে এই টাইপের যে সিস্টেমটা হয়, একটা উপরে থাকে, তোমার ট্যাঙ্কিটা উপরে থাকে কেন, ওই ওর চাপেই জলটা চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই জন্য সমুদ্রের জল যদি এতটা উঠে যায় আর নদী যদি এরকম থাকে, তাহলে সমুদ্রের জল নদীর মধ্যে ঢুকবে। এবারে ধীরে ধীরে নদী এই মোহনা অঞ্চলে এরকম ছিল, ধীরে ধীরে যেতে যেতে এইভাবে নদী উপরের দিকে উঠবে, না যত উপরের দিকে উঠছে এই সমুদ্রের সমতলের সঙ্গে যতটা মিশছে ততটা নদীতে জোয়ারটা খেলেছে, আর ওরা সমুদ্রে জল যেতে পারছে না। ওই জন্য মুর্শিদাবাদের স্বরূপগঞ্জ পর্যন্ত হচ্ছে ওই আমাদের জোয়ার ভাটা, এই গঙ্গা নদীতে জোয়ার ভাটা। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবারে দেখো গঙ্গা নদীর দৈর্ঘ্য কি লিখেছি, গঙ্গা নদীর দৈর্ঘ্য লিখেছি। এবারে দেখো গঙ্গার উপনদী, গঙ্গার উপনদী হয়েছে। লেখো গঙ্গার বাম তীরে, গঙ্গার বাম তীরে মানে গঙ্গা ধরো এই দিক থেকে আসছে, তো এই দিক থেকে আসছে, সেই দিকে মুখ করে যদি দাঁড়াও তাহলে গঙ্গার বাম তীর হচ্ছে এইটা হয়ে যাবে, এই দিক থেকে। তাহলে এই দিক থেকে আসছে গঙ্গার এই দিক থেকে, তাহলে কোশি, গড়গড়া, গন্ডক, বুড়িগন্ডক এইসব নদী এসে, পাঁচটা প্রধান উপনদী এসে গঙ্গার সঙ্গে মিশেছে। বুঝিয়ে না? গঙ্গার বাম তীরে প্রধান পাঁচটি উপনদী হলো, গঙ্গার বাম তীরের প্রধান পাঁচটি উপনদী হলো রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, বুড়িগন্ডক, কোশি। রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, ঘরঘরা, গন্ডক, 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 কোশি, গন্ডক, হ্যাঁ গন্ডক আর হচ্ছে কোশি, বুঝলে? আর ডান তীরের দুটি প্রধান উপনদী হলো, গন্ডক লিখে বুড়িগন্ডক লিখবে, বুড়িগন্ডক। আমাদের এদিকে যেমন গঙ্গা, বুড়িগঙ্গা আছে না, গন্ডক বুড়িগন্ডক লিখবে, গন্ডকের পাশে বুড়িগন্ডক লিখে নেবে, গন্ডক, বুড়িগন্ডক, কোশি, পাঁচটা প্রধান আর বুড়িগন্ডকটাও আছে। আর ডান তীরের প্রধান দুটি উপনদী হলো, ডান তীরের প্রধান দুটি উপনদী হলো বুড়িগন্ডক, বুড়িগঙ্গা আমাদের এখানে সুন্দরবনে, আর ওটা গন্ডক, বুঝলে? বুড়িগন্ডক আর কোশি হয়েছে। আর গঙ্গার ডান তীরের দুটি প্রধান উপনদী হলো যমুনা ও সোন, যমুনা ও সোন, যমুনা ও সোন, সোন তার অবশ্যই দন্তন সোন হয়েছে। দেখো যমুনা হলো গঙ্গার প্রধান উপনদী, লিখে একদম হয়ে যাচ্ছে তো, এসে যদি দেরি করে এসে তারপরে এইগুলো লিখে এমন বলনি 8 ঘন্টা বোঝাচ্ছে। আচ্ছা হয়েছে, হয়েছে। তাহলে গঙ্গার প্রধান উপনদী যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী। আচ্ছা, আর দেখো গঙ্গার শাখা নদী, গঙ্গার শাখা নদী, শাখা নদী কোনগুলো লিখে দিয়েছি তো? হ্যাঁ হ্যাঁ বলছি শাখা নদী কোনগুলো? তাহলে পদ্মা, পদ্মা ও ভাগীরথী। আগে লিখে দিয়েছি যে পদ্মা হচ্ছে প্রধান শাখা নদী, তাহলে এটা বললাম শাখা নদী হচ্ছে
পদ্মা ও ভাগীরথী হুগলি। আমাদের পশ্চিমবঙ্গের প্রধান নদী কি বলতো? গঙ্গা বললে হবে না, গঙ্গার শাখা ভাগীরথী হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী, বুঝলে? আরে যদি ভাগীরথী হুগলি না দিয়ে গঙ্গা দিয়ে দেয় তখন কিছু করার নেই, গঙ্গা দিতে হবে। ওটাও গঙ্গা, এর একটা শাখা, দুটো শাখায় যেহেতু ভাগ হয়ে গেছে ওটাও গঙ্গা, হয়েছে? এবার হলো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রটা সেই এদিকে তিনটা একসাথে, ব্রহ্মপুত্রটা লিখে নাও, তারপরে নাম এটা বলা হবে। হয়েছে? কি হলো? কি বলছে? না লেখো, তিব্বতের মানস সরোবরের কাছে, হ্যাঁ তিব্বতের মানস সরোবর অঞ্চল থেকেই ম্যাক্সিমাম সব নদীগুলো উৎপত্তি লাভ করেছে, বুঝলেন? তিব্বতের মানস সরোবরের কাছে ওই শতদ্রু ওখানে উৎপত্তি লাভ করেছে। কি শতদ্রু? দেখো, তিব্বতের মানস সরোবরের কাছে সেমায়ুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সেমা জায়গার মায়াকার, হ্যাঁ বলে দেবো আমি, দেখো সেমায়ুং অন্তঃস্থ হ্রস্ব উমুষ্কার, সেমা লিখে হাইফেন দেবে, সেমা লিখে হাইফেন দেবে, উম অন্তঃস্থ হ্রস্ব উমুষ্কার, উম হাইফেন দেবে, তারপরে উম হ্রস্ব উমুষ্কার, তিব্বতি ভাষা কি পড়া, হ্রস্ব উমুষ্কার হয়েছে, দুম তারপরে হাইফেন দিয়ে পুম, হ্যাঁ পু পু, চেমায়ুংটা মনে রাখলেই হবে। হাইফেন দিয়ে প্রথমে লিখবো চেমা, চেমা দিয়ে হাইফেন দেবে উম, তারপরে দুম, তারপরে পু, চেমায়ুং দুম পু, হ্রস্ব পু, হ্রস্ব হ্রস্ব প প হ্রস্ব পু, হিমালয়ের তিব্বতি ভাষা কি পড়া, তাহলে চেমায়ুং দুম পু হিমালয় থেকে উৎপন্ন হয়ে সাঙ্কো নামে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। ওটা উৎপত্তি স্থলে ওটা সাঙ্কো নামে পরিচিত, বুঝলে? যেমন গঙ্গা হচ্ছে প্রধান নদী, তোমার হচ্ছে ভাগীরথী, প্রথমে ভাগীরথী মন্দাকিনী এগুলো ওটা প্রথমে হচ্ছে সাঙ্কো নাম ছিল, বুঝলে? সাঙ্কো নামে দন্তশাখার অনুসার প্রয়োগ, সাঙ্কো নামে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, বুঝলে? সাঙ্কো নামে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। হয়েছে? তারপর নামচা বারোয়া সিংহের কাছে, নামচা বারোয়া দন্তনাকার ম চয়াকার, আমি এটা পাঠিয়ে দেবো, এগুলো এই পেজটা ওটা দেখে নেবে, অনেক বানান ভুল হবে বুঝতে পেরেছি, তোমরা বইটা একবার পড়ে নেবে, আমি এটা পাঠিয়ে দেবো। নামচা বারোয়া দন্তনাকার ম চয়াকার, চয়াকার র ও অন্তঃস্থ চয়াকার, নামচা বারোয়া, নামচা বারোয়া সিংহের কাছে হঠাৎ দক্ষিণমুখী হয়ে দিহং নামে ভারতে প্রবেশ করেছে। দিহং দিহং রহস্যই অ অনুসার, দি রহস্যই অ অনুসার, দিহং নামে ভারতে প্রবেশ করেছে, ঠিক আছে? দিহং নামে ভারতে প্রবেশ করেছে, মানে ওটা অরুণাচল প্রদেশে অ্যাকচুয়ালি, বুঝলে? ওই যেখানে নামচা বারোয়া ওটা দেয় যে ভারতের কোথা থেকে ভারতে প্রবেশ করেছে, নামচা বারোয়ার কাছে, ওই নামচা বারোয়াটা মানে ওই যে অরুণাচল প্রদেশে, বুঝলে? ওটা ব্যাকে লিখে নিতে পারো, অরুণাচল প্রদেশে গিয়ে মেইনলি ভারতে প্রবেশ করেছে, তাহলে ওটা অরুণাচল প্রদেশের দিহং নামে পরিচিত, এগুলো আমি লেখাবো, তাহলে দিহং নামে ভারতে প্রবেশ করেছে। আছে এবং লেখো সাদিয়ার কাছে উত্তর দিক থেকে দিবং, সাদিয়ার কাছে 10 টাকা 82 টাকা হলো, সাদিয়ার কাছে এগুলো লিখে রাখলে মাথায় থাকলে ভালো, ওই যে কোন কোন নদী এসে নিচেছে এগুলো দেয়। সাদিয়ার কাছে উত্তর দিক থেকে
দিবং জয়শ্রী বং নমস্কার দিবং উত্তর দিক থেকে দিবং এবং পূর্ব দিক থেকে লোহিত নদী এসে লোহিত নদী হ্যাঁ লয়কার ভাষাই তো একটা পরিচিত নাম পেয়েছে তাই তো লোহিত নদী এসে ঠিক আছে লোহিত নদী এসে ব্রহ্মকুণ্ডে এই ব্রহ্মকুণ্ডে বৃহৎ নদীর সঙ্গে মিলিত হয়েছে ব্রহ্মকুণ্ডে বৈরবলা হয় ব্রহ্মকুণ্ডে লোহিত নদী এসে এই তিনটে নদী ব্রহ্মকুণ্ড নামক একটা জায়গায় মিলিত হয়েছে বুঝলে তাহলে বৃহৎ নদী এসে কি বললাম যে ওই এসে কি বলে লোহিত নদী এসে ব্রহ্মকুণ্ডে তাহলে বৃহৎ নদীর সঙ্গে মিলিত হয়েছে ওই যে বৃহৎ নদীটা ছিল প্রথমে সময় বৃহৎ নদীর সঙ্গে মিলিত হয়েছে তোমরা ম্যাপটা দেখো তোমরা ম্যাপটা দেখো বুঝতে পারবে ম্যাপটা দেখো এইখান থেকে তাহলে কে এসেছে ব্রহ্মপুত্র মানে প্রথমে কি নাম ছিল শাঙ্কো এখানে উৎপত্তি স্তরে ব্রহ্মপুত্র শাঙ্কো নামে পরিচিত এটা মাথায় রাখবে ম্যাপে সুন্দর করে দেওয়া আছে শাঙ্কো এখান থেকে উৎপত্তি হয়ে শাঙ্কো নামে এলো এসে এইখানে এসে অরুণাচল প্রদেশের কাছে নামচালাতে তাহলে দক্ষিণমুখী হয়ে ভারতে প্রবেশ করলো ভারতে প্রবেশ করে কোন রাজ্যে অরুণাচল প্রদেশে ভারতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নাম হয়ে গেল কি দিহং দিহং দেখো ম্যাপটা দেখো ভারতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নাম হয়ে গেল দিহং আচ্ছা তাহলে অরুণাচল প্রদেশের নাম দিহং আচ্ছা এবারে এই উত্তর দিক থেকে আরেকটা নদী ছিল দিবং আরেকটা শাখা উপনদী সেই দিবংটা এসে আর আরেকটা নদী আছে দেখো লোহিত নদী পূর্ব দিক থেকে আরেকটা নদী আসছে কে লোহিত তাহলে দিবং আর লোহিত এসে এইখানে ব্রহ্মকুণ্ডে দিবংয়ের সঙ্গে মিলিত হয়েছে মানে তিনটে নদী ব্রহ্মকুণ্ডে একসঙ্গে মিলিত হয়েছে হয়ে এইখান থেকে এবারে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত বোঝা গেছে ব্যাপারটা এই তিনটে এসে বুঝতে পারছো না বুঝতে পারছো তাহলে এই তিনটে মিলিত হয়েছে হয়ে এখান থেকে এবারে নাম হয়েছে ব্রহ্মপুত্র বুঝা গেছে এর আগে পর্যন্ত কিন্তু ব্রহ্মপুত্র ছিল না যেমন গঙ্গা এই পর্যন্ত তাহলে বিভিন্ন নামে পরিচিত ছিল তারপর এই দেব প্রয়াগ থেকে নাম হয়েছে গঙ্গা বুঝা গেছে হ্যাঁ বলো উত্তরে সারিয়া থেকে তাহলে দিবং এবং পূর্ব থেকে লোহিত নদী এসে ব্রহ্মকুণ্ডে মিলিত হয়েছে এখান থেকে ব্রহ্মপুত্র এবং এখান থেকে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে এই তিনটি মিলিত ধারা লিখতে পারো এই তিনটি মিলিত ধারা ব্রহ্মপুত্র নামে এই তিনটি ধারা ব্রহ্মপুত্র নামে তার অসমের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কিছু লিখে আর হলে লিখতে হবে না পুরো একটু লিখে দাও যে অসমের উপর দিয়ে প্রবাহিত হয়ে ওগুলো তো জানো অসমের উপর দিয়ে প্রবাহিত হয়ে তারপর আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র আর গঙ্গা বাংলাদেশে গেছে সিন্ধু পাকিস্তানে গেছে আমাদের মধ্যখানে তো আমরা দখল করে আছি মানে আমাদের মধ্যে গেছে বিক্রি কেন তো গিয়ে যাক না মিলুক না মাঝখানে তো আমাদের সিন্ধুর এখানে আটকে দিলে পাকিস্তানের বন্ধ গঙ্গার এখানে আটকে দিলে বাংলাদেশের বন্ধ হ্যাঁ হ্যাঁ বঙ্গোপসাগর তো ওইটা বেঙ্গলকে বঙ্গোপসাগর ঠিক আছে আচ্ছা কি বলে আরব সাগর তো পশ্চিমে হ্যাঁ পশ্চিমে বঙ্গোপসাগরটা পূর্বে হ্যাঁ পূর্বে এই যে দেখেন না হ্যাঁ এই যে আরব সাগর আরব ভারতের পশ্চিমে দক্ষিণে এই পশ্চিমে আরব সাগর আর পূর্ব দিকে হচ্ছে এটা পুরো বঙ্গোপসাগর আর দক্ষিণে হচ্ছে এই দিকটা অত্র দেশটা এখানে হচ্ছে ভারত মহাসাগর ঠিক আছে আর এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ওই দক্ষিণে বঙ্গোপসাগর ঠিক আছে ভারতই একমাত্র দেশ যার উত্তরে হিমালয় এবং দক্ষিণে তাহলে সাগর ঠিক আছে ভারত একমাত্র দেশের নামে একটা সাগরের নাম এটা হচ্ছে ভারত বুঝলে বঙ্গোপসাগরটা হচ্ছে বে অফ বেঙ্গল এর ইংলিশটা মারো হ্যাঁ ওটা বড় মানে হয় অসুবিধা নেই আর একদিন কোথায় গেল আচ্ছা কি বলে
কি লেখালাম যে ওই বাংলাদেশে প্রবেশ করেছে, তাই তো? বঙ্গবন্ধু প্রভাবিত হয়েছে যে বাংলাদেশে প্রবেশ করেছে। কি লিখেছি বল? ওই তো এখানে সাদিয়ার কাছে উত্তর দিক থেকে জীবন এবং পূর্ব দিক থেকে চেষ্টা করো। এখান থেকে বঙ্গবন্ধু নামে প্রভাবিত। ব্রহ্মপুত্র নামে তারপরে কেমন দেখো, এরপর আসামের উপর দিয়ে প্রবাহিত হয়ে এরপর এ কি লিখে দেবো? মিনু, মিনু তো আসামের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করে স্যার এরপর আসামের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আসামের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করেছে, বুঝছে? এবার এই যে ব্রহ্মপুত্রটা না, ওই যে বাংলাদেশের যমুনা নদী যেটা বাংলাদেশে প্রবেশ করেছে। আর বেশি উত্তর দিক আর বলছি না, এবারে ওটা যে বাংলাদেশে প্রবেশ করেছে, যে বাংলাদেশে ওই ব্রহ্মপুত্রটা যে যমুনা নদীটা বাংলাদেশের যমুনা, ওই ব্রহ্মপুত্রটাই বাংলাদেশের যমুনা নামে পরিচিত, বুঝলে? ব্রহ্মপুত্রটাই বাংলাদেশের যমুনা নামে পরিচিত, ঠিক আছে? আচ্ছা দেখো, বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশে প্রবেশ করে যমুনা, পদ্মা, মেঘনা একত্রে মিলিত হয়ে, আচ্ছা বাংলাদেশের যমুনা নাম নিয়ে প্রবেশ করেছে, ওটা লিখেছো তো? বাংলাদেশের যমুনা নাম নিয়ে প্রবেশ করেছে, ওটা লিখেছো? যমুনা পদ্মা আগে বাংলাদেশের যমুনা নাম নিয়ে প্রবেশ করেছে, ঠিক আছে? বাংলাদেশের যে যমুনা নদী না, ওটা ওই ব্রহ্মপুত্র, বুঝা গেছে? বাংলাদেশের যমুনা নাম নিয়ে প্রবেশ করেছে। এবারে যমুনা, মেঘনা, হ্যাঁ, আর পদ্মা একত্রে মিলিত হয়ে, যমুনা, পদ্মা, মেঘনা একত্রে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। এবারে একটা জিনিস বোঝো, যমুনা পদ্মা মেঘনা একত্রে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। না, ওটা লেখো, আমি বলছি মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। কোথায় ওটা গঙ্গাতে হয়েছে, এটা লিখে নাও, মেঘনা নামে। তাহলে বাংলাদেশে প্রবেশ করে যমুনা, পদ্মা, মেঘনা একত্রে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে, মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক আছে? এবারে দেখো, আগে ওইটা করছিল বলছে না, ওটা কি গঙ্গা যে শাখা পদ্মা, আগেও বলেছি পদ্মা গিয়ে যমুনা ও মেঘনার সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। এটাও সেই সেম, ওই যে এটা গঙ্গা গিয়ে যমুনা মেঘনার সঙ্গে মিশেছে, আর ওই যমুনাটা যে এসেছে, এই যমুনা মানে ব্রহ্মপুত্র যে যমুনা নামে এসেছে, এই যমুনা ওটা ওই পদ্মা মেঘনা নামে তো মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, বুঝতে পেরেছো? এদিকে শোনো, এই তিনটা নদী, একটা হচ্ছে পদ্মা, আর একটা হচ্ছে যমুনা, আর একটা হচ্ছে মেঘনা। পদ্মাটা গেছে কোথা থেকে? গঙ্গা শাখা পদ্মা গেছে বাংলাদেশে। আচ্ছা, আমাদের ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করে যমুনা নাম নিয়েছে, নিয়ে পদ্মা আর মেঘনা মিশেছে, সরি পদ্মা আর যমুনা মিশেছে, এবং মেঘনা তারপর বাংলাদেশে উত্তর দিয়ে বাংলাদেশে মিশে, ওদের সঙ্গে মিশে মেঘনা নাম নিয়ে বোঝা গেছে? এই যে আমাদের গঙ্গা আর ব্রহ্মপুত্র বাংলাদেশে গিয়ে তাহলে মিশেছে, বোঝা যাচ্ছে কি? গঙ্গা হচ্ছে পদ্মা নাম নিয়ে গেছে, শাখা নিয়ে বাংলাদেশে গেছে, আর ব্রহ্মপুত্র হচ্ছে যমুনা নামে বাংলাদেশে গেছে, দুটো মিলিত হয়েছে, তাদের সঙ্গে মেঘনা মিশেছে, মিশে মেঘনা নামে এটা বোঝা গেছে? তাহলে ওই জন্য ওটা পদ্মাতেও লিখেছো আর ওটা যমুনাতেও লিখেছো, বোঝা গেছে কি ব্যাপারটা? আচ্ছা লেখো, ভারতের, না এইটা শেষ করে না, ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ মাজুলি, ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ, মানে নদীর মধ্যখানে যে দ্বীপগুলো রয়েছে না, সেগুলো হচ্ছে নদী মধ্যবর্তী দ্বীপ। আমাদের সুন্দরবনের প্রচুর আছে। তাহলে ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ মাজুলি, মাজুলি ঢাকার বৈজয়ন্তও রয়দিঘি, মাজুলি নয়াকার বৈজয়ন্তও রয়দিঘি, মাজুলি ব্রহ্মপুত্রের মধ্যে গড়ে উঠেছে।
বঙ্গোপসাগরের মধ্যে গড়ে উঠেছে। বুঝছে? আচ্ছা দেখো একটু স্টার দিয়ে ব্রহ্মপুত্রের এগুলো লিখে নাও, এগুলো মনে থাকবে না। ওই যে বিশ্ব তিব্বতে দিগম এগুলো মনে থাকবে না। দেখো সরি তিব্বতে সাংকো স্টার দিয়ে লেখো ব্রহ্মপুত্র তিব্বতে তোমরা ঢালাও বললে মনে থাকবে না, একটু আলাদা কোশ্চেন লিখে নিই। ব্রহ্মপুত্র তিব্বতে সাংকো দত্তচার অনুসার কয়বার তিব্বতে সাংকো অরুণাচল প্রদেশে ডিহং বয়স্ক অনুসার অরুণাচল প্রদেশে ডিহং বয়স্ক অনুসার আগে লিখেছি, এবং অসমে দিবং বয়স্ক অনুসার দিবং নামে পরিচিত। বুঝছে? দেখো ব্রহ্মপুত্র পৃথিবীর সর্বোচ্চ নদী, এটা লিখে নাও। একে স্কাই রিভার নামে পরিচিত, এটি স্কাই রিভার নামে পরিচিত। দেখো স্টার দিয়ে লেখো ব্রহ্মপুত্র পৃথিবীর সর্বোচ্চ নদী, মানে সবচেয়ে উচ্চে অবস্থিত নদী। বুঝলে? ব্রহ্মপুত্র দেখো পৃথিবীর সর্বোচ্চ নদী, এটি স্কাই রিভার নামে পরিচিত। হ্যাঁ, SKY, এটি স্কাই রিভার নামে পরিচিত। স্কাই রিভার নামে পরিচিত। বুঝছে? ঠিক আছে, নদীর এই প্রধান তিনটে হয়ে গেল। এবারে এরপরে বাকি নদীগুলো উৎস, পতনস্থল আর মেঘের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখো। বুঝা গেছে? এরপর নদী অনেক আছে, এবং নদী হচ্ছে এই কম্পিটিটিভ পরীক্ষার একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এই নদী হচ্ছে খুব গুলিয়ে যায়। ম্যাপ, আমি যে ম্যাপগুলো পাঠিয়ে দেবো ম্যাপগুলো দেখে দেখে নদী পড়বে। ওই যে ম্যাপ দিয়েছি, এই ম্যাপটা দিয়েছি, আর পশ্চিমবঙ্গের আরো ম্যাপ দেবো, পশ্চিমবঙ্গের সময় পশ্চিমবঙ্গের ম্যাপ দেবো। ওই ম্যাপগুলো এদিকে ম্যাপগুলো দেখে দেখে নদী পড়বে। নদী কিন্তু খুব গুলিয়ে যাওয়া বিষয়। বুঝতে পেরেছো? আচ্ছা আমি আরেকবার বলেছি, এই ঢালাও যে লিখেছো লেখার পর অনেক কিছু মনে থাকবে না, ঠিক আছে? একবারে অনেক কিছু মনে থাকবে না, বড় বড় পড়তে পড়তে এদিকে শোনো, কথা হচ্ছে কথা থেকে এগুলো হচ্ছে শোনো। আর আমি বলছি এই নদী খুব গুলিয়ে যাওয়ার বিষয়, ঠিক আছে? একবার পড়ে এই যে সব কিছু মনে থাকবে না, বহুবার পড়ে পড়তে পড়তে মনে থাকবে, এবং ম্যাপ দেখে পড়তে হবে। ম্যাপ দেখে পড়তে হবে, নইলে কথা। এবং এগুলো যে আমি লিখেছি প্রচুর তথ্য, অনেকগুলো একসঙ্গে মনে থাকবে না, কিন্তু প্রথম যেগুলো করবে একবার পড়বে, পড়ে তার উৎস কোথায়, তার মোহনা কোথায়, উপনদী কোনগুলো, শাখা নদী কোনগুলো, ঠিক আছে? এইগুলো মেন মেন বিষয়গুলো আগে পড়ে নেবে, কোথায় কি নামে পরিচিত মেন মেন বিষয়গুলো পড়ে নেবে। তারপরে এই যে প্রয়োগগুলো এগুলো প্রথমে মনে থাকবে না, ঠিক আছে? দুবার চারবার পাঁচবার সাতবার পড়তে পড়তে মনে থাকবে, তারপরে আবার ভুলে যাবে, আবার পড়তে হবে। যতদিন পড়বে মনে থাকবে, পড়বে না সেটা ভুলে যাবে। কিন্তু মেন যে বিষয়গুলো সবসময় মনে রাখতে হবে এগুলো হচ্ছে তার উৎস, তার পতনস্থল, আর তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আর তার গুরুত্বপূর্ণ শাখা নদী, গুরুত্বপূর্ণ উপনদী। বুঝা গেছে? এগুলো সব সময় মনে রাখতে হবে। এগুলো যখন মনে থাকবে না পরীক্ষার সময় দেখে নেবে, ঠিক আছে? কিন্তু বাকি এই জিনিসগুলো সব মনে রাখবে। বুঝা গেছে? আচ্ছা এবার কি এই স্ট্র্যাটেজিকে একটু লিখবে? হ্যাঁ লেখো। স্ট্র্যাটেজিকে একটু অল্প অল্প লিখে নাও। এই যে আচ্ছা প্রথমে ফার্স্ট ইন দা ওয়ার্ল্ড লিখেছিলাম না, এবার লেখো ফার্স্ট ইন ইন্ডিয়া। মানে কি বলো তো, ধরো প্রথম মহাকাশ থেকে বুঝলে, প্রথম মহাকাশ থেকে পদার্পণ করেছিল, হ্যাঁ প্রথম, তাহলে আমাদের চীনে কোন বিদেশি পৌঁছেছিল, ভারতে কোন বিদেশি প্রথম এসেছিল, এইগুলো
तो फास्ट इन इंडिया फास्ट इन इंडिया ये वरना भारतेर प्रथम राष्ट्रपति के देखो भारतेर प्रथम राष्ट्रपति भारतेर प्रथम राष्ट्रपति राजेंद्र प्रसाद এসে আমাদের যখন প্রধানমন্ত্রী স্যার হ্যাঁ আমাকে কি কথা বলে তো বাচ্চা ছেলে বলছে হ্যাঁ লেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী দেখে কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন भारतीय प्रथम अच्छा ये लिख के तो जवाहरलाल नेहरू भारत के प्रथम प्रधानमंत्री ये नो भारत के प्रथम प्रधानमंत्री अच्छा तो भारत के प्रथम नोबेल पुरस्कार पेয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 साल लिखे ने तो ব্র্যাকেটে লিখে নেবে 1913 साल খুব গুরুত্বপূর্ণ এই সালটা 1913 সাল বুঝলে রবীন্দ্রনাথ ঠাকুর যে সালে পেয়েছিল ব্র্যাকেটে লিখে নাও সেটা নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সাল সালটাই সবচেয়ে বেশি ছিল মানে এই সালটা বুঝলে এটা মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় সবাই জানে এইজন্য এখন আর ওটা না দিয়ে কত সালে পেয়েছিল কার জন্য পেয়েছিল যে গীতাঞ্জলি কাব্য এই আমাদের জন্য হ্যাঁ ওটা ওগুলো আছে হ্যাঁ তারপরে দেখো জাতীয় কংগ্রেসে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন হ্যাঁ দেখো বঙ্গবন্ধু ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট বা সভাপতি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কত সালে বলতো হ্যাঁ না না কি হবে জাতীয় কংগ্রেস উমেশ চন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হলো না এটা জানো না এখন কি হয়নি আমাদের দেখো জাতীয় কংগ্রেস হয়নি এখন কংগ্রেসের প্রতিষ্ঠা হয়নি আচ্ছা ঠিক আছে এখন শুরু করে ঠিক আছে সব গুরুত্বপূর্ণ পরীক্ষার উপর নির্ভর করে বুঝলে মানে এই আমাদের জেনারেল নলেজ যেটা ঠিক আছে এবার জেনারেল নলেজের মধ্যে এই সব দিয়ে দেবে জেনারেল নলেজের মধ্যে স্ট্যাটিস্টিকের একটা পার্ট এটা কোন পরীক্ষায় খুব কম দেয় কোন পরীক্ষায় খুব বেশি দিয়ে দেয় যেমন কোশ্চেন একটা পরীক্ষা আছে মিসলেনিয়াস ঠিক আছে এটাও অ্যাকচুয়ালি এই স্ট্যাটিস্টিকটা এটাও অ্যাকচুয়ালি মিসলেনিয়াস মানে বিবিধ বিষয় বুঝতে পেরেছো বিবিধ মিসলেনিয়াস একটা পরীক্ষা হয় সেখানে 50 জিকে প্রায় অর্ধেক মতো তুমি স্ট্যাটিস্টিক পাবে এবারে তোমার মনে এই যে হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ এবারে এই রেলেও বেশ মানে স্ট্যাটিস্টিকে অনেকগুলো করে দেয় এবারে কমিয়ে দিয়েছে এবারে রেলে কমিয়ে দিয়েছে আগে স্ট্যাটিস্টিকে অনেকগুলো করে দিয়েছে বুঝতে পেরেছো এনডি এটা বিভিন্ন পরীক্ষার উপর ডিপেন্ড করে হ্যাঁ এবারে জিডিতে আমাদের জিকে বেশি মানে যেটা এই যে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এগুলো বেশি বুঝতে পেরেছো আর স্ট্যাটিস্টিকে খুব কম হ্যাঁ হ্যাঁ
এই যে তারিখ সাল তারিখ গুলো কোন দিন কি নামে বলি কি জন্য লিখা হয় এই জিনিসগুলো সব সার্টিফিকেটের মধ্যে পড়ে যায় আর এগুলো তোমাকে করতেই হবে এই কোন দিন তোমার ধরো 5 জুন এই 5 জুনটা সবাই জানে আর এই কোশ্চেনটা পুলিশের পরীক্ষায় বারবার দিয়ে যায় বারবার এই কোশ্চেনটা কমন পুলিশের পরীক্ষায় মানে এবারে এই বিশ্ব পরিবেশ দিবস ঠিক আছে 5 জুন এবারে আর আশা করি দেবে না এবার থেকে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল বিশ্ব পরিবেশ দিবসে কত থেকে হ্যাঁ আমার মনে নেই ওটা ওই এনভায়রনমেন্ট বিষয়ে কিছুটা ছিল লিখেছি অপশন থেকে হ্যাঁ মিলে মনে করবে না ওগুলো মুখস্থ করে না প্রচুর জিনিসের প্রচুর থিম আছে ওটা আইকনটা করে রাখতে হয় এবারে এই হচ্ছে সিএইচএস এর ফর্মুলার গ্রুপ দিয়ে আমরা কত সিএইচএস এর সমান এমবিএস করেছি ঠিক আছে আচ্ছা কি বলছিলাম না ওই স্ট্র্যাটেজিকে এগুলো তোমাকে করে রাখতেই হবে বুঝতে পেরেছো একদম সহজ সহজ জিনিস দিয়ে এগুলো তুমি পারবে না বুঝতে পেরেছো খুব খারাপ ওই জন্য করে রাখতে হবে স্ট্র্যাটেজিকে প্রচুর পার আছে ওই জন্য আমাদেরকে ধীরে ধীরে করো আচ্ছা দেখো তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি হয়েছে আর ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে বুঝলে ওগুলো তোমাদের ইতিহাসে পড়ানো হবে হ্যাঁ ওগুলো হবে আস্তে আস্তে হবে অসুবিধা নেই হ্যাঁ তাহলে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন এটা বলুন হ্যাঁ না দেখো বদরুদ্দিন তায়েজি এই অনন্যা জলটা কোথায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট বা সভাপতি কে ছিলেন দেখো বদরুদ্দিন তায়েজি বদ রহস্য বৈরহস্য অন্তরণ বদরুদ্দিন তায়েজি কয়াকার অন্তঃস্থল রেখার ব বলতে যাচ্ছে না সমস্যা কি আছে না বদরুদ্দিন তায়েজি হয়েছে তারপরে লেখো দেখো প্রথম মুসলিম ওটা ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন লেখক ডক্টর জাকির হোসেন ডক্টর জাকির হোসেন হয়েছে আচ্ছা এটা যেন ভুলিয়ে না গেল ভারতের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট আর ভারতের প্রেসিডেন্ট ভারতের জাতীয় কংগ্রেস একটা রাজনৈতিক দল যে হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে যার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওই জন্য ওই জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট বা জাতীয় কংগ্রেসের যাবতীয় সবকিছু করতে হয় ওই সময়টা এই সময়টা সবকিছু করতে হয় না ওই সময়টা বুঝা গেছে সবকিছু করতে হয় ওটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট এটা হচ্ছে ভারতের যে রাষ্ট্রপতি দল প্রেসিডেন্ট বর্তমানে ভারতের রাষ্ট্রপতি ওরকম রাষ্ট্রপতি আগে একজন ছিল যে হচ্ছে প্রথম মুসলিম রাষ্ট্রপতি সে হচ্ছে জাকির হোসেন হ্যাঁ তাহলে জাকির হোসেন ঠিক আছে তারপরে দেখো ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন এটা ইতিহাসে পড়াবে তো দেখে নেন ভারতের প্রথম না ভারতের স্বাধীন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ছিল না এটা দেখো ভারতের প্রথম ব্রিটিশ দেখো না ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন আছে দেখো লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিং একা বর্তমানটা হস্যই ওয়াকো অনুসার বেন্টিং আছে
এটা কি বলতে এই যে ভারতের প্রথম গভর্নর জেনারেল এটা গুরুত্বপূর্ণ ওই জন্য এখানে দিয়েছে ভারতের প্রথম গভর্নর জেনারেল এগুলো প্রচুর পার্ট আছে সেগুলো একটা ছক আছে ইতিহাসে আমি বলে দিই প্রথমে হচ্ছে বাংলার গভর্নর ছিল ঠিক আছে বাংলার গভর্নর ছিল বাংলার গভর্নর থেকে বাংলার গভর্নর জেনারেল হওয়ার পর তারপর সেইটাই হয়ে গেল বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেল হয়ে গেছে তারপর ভারতের গভর্নর জেনারেল থেকে তারপর হয়েছিল ভারতের ভাইসরয় ঠিক আছে তারপর ভাইসরয় থেকে তারপর হলো কি কি না গভর্নর ভারতের গভর্নর জেনারেল তারপর ভাইসরয় তারপর হচ্ছে লর্ড ক্যানিং ভাইসরয় তারপর হচ্ছে আবার গভর্নর জেনারেল এখন গভর্নর এমনি গভর্নর তারপরে গভর্নর জেনারেল এখন গভর্নর জেনারেল না এখন গভর্নর ঠিক আছে কি ওটা ইতিহাসে চার্ট আছে ওটা আচ্ছা বলছি প্রথম হচ্ছে বাংলা গভর্নর তারপরে হচ্ছে বাংলার গভর্নর জেনারেল না বাংলার গভর্নর হচ্ছে আমাদের ক্লাইভ লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ তার প্রথমে তো উনি তো আমাদের বাংলায় শাসন করেন বাংলার গভর্নর তারপর হ্যাঁ তারপরে বাংলার গভর্নর জেনারেল তারপর ওই বাংলার গভর্নর জেনারেলটা হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল থেকে বাংলার গভর্নর প্রথম জেনারেল হচ্ছে হেস্টি হ্যাঁ তারপরে ভারতের গভর্নর জেনারেল হলো ভারত বাংলার শেষ গভর্নর হচ্ছে ওই তোমার বেন্টিং আর ভারতের প্রথম হচ্ছে উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল তারপর হয়ে গেল কে তারপরে ক্যানিং হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল আর প্রথম ভাইসরয় ঠিক আছে তারপরে ক্যানিং থেকে তারপরে আমার যেটা সবটা একটু মনে পড়ছে না তারপরে হচ্ছে আমাদের আছে শেষে থাকবে হচ্ছে উইলিয়াম বেন্টিং তারপরে উইলিয়াম বেন্টিংকে পড়াবে চক্রবর্তী রাজা বলে ভারতের স্বাধীন ভারতীয় গভর্নর জেনারেল সরি আমি বেন্টিং বলেছি না সরি আমি মহামান্য বলতে গিয়ে বেন্টিং বলেছি ভারতের শেষ হচ্ছে ওই গভর্নর জেনারেল হচ্ছে আমাদের লর্ড স্বাধীন ভারতের প্রথম হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন ভারতীয় হলে হচ্ছে চক্রবর্তী রাজা বুঝা গেছে আমি ওই সবটা অনেকদিন পড়িনি একটু ভুলে যাচ্ছি যাই হোক সেইটা ওই সবটা দরকার পাঠিয়ে দেবো মাঝে মধ্যে পাঠিয়ে দেবো দেখে নেবেন ওটা ইতিহাসে স্যার পড়াবে অসুবিধা নেই এখন বললে সব ভুলে যাবে এখন আমি বললাম শুনে রাখো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই যে আমি কিছু জানি না ওটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই ওটা তুমি করণীয় জন্য জানো না এখন অ্যাকশন করতে গেলে আগে ভারতের পুরো এটা আন্দোলনগুলো করতে হবে ভারতের প্রথম থেকে ইংরেজদের শাসন অধিকার গ্রহণ তারপর ধীরে ধীরে জাতীয় মহিলার আন্দোলন এগুলো শেষ করে তারপর তুমি ওই জায়গাটা করবে বুঝলে মনে থাকবে তো আগে না পুরো জাতীয় আন্দোলনটা করলে তোমার ওই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে বুঝতে আমি যেটা বলি হ্যাঁ দেখো কি বলছিলাম জানো দা ফার্স্ট ব্রিটিশ গভর্নর জেনারেল লিখেছিলাম না তাহলে তো ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ব্রিটিশ ভাইসরয় হ্যাঁ প্রথম ভাইসরয় কে ছিলেন দিতে হবে আমাদের প্রথম ভাইসরয় কে ছিলেন এইগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এইগুলো স্ট্র্যাটেজিতে লেখা আছে ঠিক আছে দেখো লর্ড ক্যানিং ठीक है अब देखो प्रथम স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন 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 বুঝছে দেখো লর্ড মাউন্টব্যাটেন বুঝছে এরপরে আমরা স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তোমাদের সঙ্গে আরেকজন আসতো না, এ সোমনাথ দিবেন আসছে চক্রবর্তী রাজা গোপালাচারী। গোপালাচারী রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী হয়েছে। আচ্ছা এইটা বলি, ওই যে ভারত যখন স্বাধীন হয় তখন হচ্ছে ওই ব্রিটিশরা তখন তো চালাচ্ছিল স্বাধীনতার আগে। এদিকে শোনো, এটা একটু বুঝে নাও। ভারত স্বাধীন হওয়ার ঠিক আগে যখন ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। এবার ভারত যখন স্বাধীনতা পেয়েছে তখন কিন্তু ভারতে ওই ইংরেজ গভর্নর জেনারেল ছিল, মানে ও তো পুরো দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে যেতে হবে ভারত থেকে। এই জন্য ওই ছিল, ওই জন্য ও ভারত স্বাধীনতা পাওয়ার পরে ও ওই ব্রিটিশ গভর্নর জেনারেল ছিল। ওই জন্য স্বাধীন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল, মানে ভারত স্বাধীন হওয়ার পরও যে প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেলটা ছিল সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। বোঝা গেছে? এবারে ভারত লর্ড মাউন্টব্যাটেনের পরও আবার ভারতের গভর্নর জেনারেল ছিল, সে কে? চক্রবর্তী রাজা গোপালাচারী, মানে ওই হচ্ছে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। এর আগে কারণ ইংরেজরা শাসন করছিল, এর আগে কোনো ভারতীয় গভর্নর জেনারেল হয়নি। এই চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। আর যদি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিল? লর্ড মাউন্টব্যাটেন। বিষয়টা বোঝা গেছে কি? লর্ড মাউন্টব্যাটেনের পরে এসেছিল কে? চক্রবর্তী রাজা গোপালাচারী, সেই হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। এবারে ভারতের হাতে চলে এসেছে, বুঝতে পেরেছো? লর্ড মাউন্টব্যাটেন তো ব্রিটিশ ছিল, এবারে রাজা গোপালাচারীর হাতে দিয়ে ও এবার চলে গেল। এবারে ওই যে এর গভর্নর জেনারেল পদটা এবারে হয়ে গেল কি? এবার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, মানে প্রেসিডেন্ট, ঠিক আছে। এবারে ওই পদটা চলে গেল ভারতের রাষ্ট্রপতি, যেটা ওই এখন আছে দ্রৌপদী মুর্মু। আর ওই রাষ্ট্রপতির আন্ডারে রাষ্ট্রপতি নিয়োগ করেন কাদের? প্রত্যেক রাজ্যে গভর্নর নিয়োগ করেন, মানে রাজ্যপাল। বোঝা গেছে? গভর্নর বা রাজ্যপাল। তাহলে আমাদের এখন উপরে থাকছে কি? রাষ্ট্রপতি। আমাদের দেশের হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে যিনি বসে থাকেন সাংবিধানিক পদ, এটা হচ্ছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, দেশের প্রথম নাগরিক। আর তিনি নিয়োগ করে থাকেন তাদের প্রত্যেকটা রাজ্যের যে নিয়মতান্ত্রিক প্রধান, রাজ্যের প্রধান নাগরিক বা প্রত্যেকটা রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান, সে হচ্ছে রাজ্যপাল। আমাদের যা যাবতীয় কাজকর্ম, এই যে সব মুখ্যমন্ত্রী না বা যা যাবতীয় যে সরকারি নিয়োগ সব কিন্তু হয় রাজ্যপালের নাম। বুঝতে পেরেছো? কাজকর্ম সব হয় রাজ্যপালের নাম, কিন্তু উনি নিয়মতান্ত্রিক, ওনার কোনো সেরকম বিশেষ কিছু কাজ নেই। মেন হচ্ছে কাজ চালায় হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যে, এবারে নামে হচ্ছে ওনার। আর ঠিক রাষ্ট্রেও রাষ্ট্রপতি মোটামুটি নামে থাকে নিয়মতান্ত্রিক শাসক প্রধান, আর চালায় সব কিছু প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো কে প্রথম ভারতে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল? ভারতে প্রথম কে ছাপাখানা প্রতিষ্ঠা করে? ভারতে প্রথম কে ছাপাখানা প্রতিষ্ঠা করে? দেখো জেমস হিকি। জেমস হিকি, ঠিক আছে। জেমস হিকি